গল্পের নাম অসম্ভবেও আমার তুমি। কলমে নুসরাত সুলতানা সেজুথি। চতুর্থ পর্ব। উদ্বেগহীন কদম ফেলে কেবিনের ভেতরে ঢুকল আবরার। সামনেই সোজাসুজি বেডে টানটান হয়ে শুয়ে আছে তনয়া। মাথার পুরোটা সাদা রঙের কাপড়ে মোড়ানো, এক কথায় ব্যান্ডেজ করা। আবরার এগিয়ে গিয়ে তনয়ার বেডের এক পাশে দাঁড়াল। তনয়া চোখ মেলেনি, তবে চোখের পাতাগুলো এক করে থাকা অবস্থাতেই ভীষণ কাঁপছে, ঠোঁটগুলো নড়ছে। অস্পষ্ট শব্দে আবরারের নাম বেরিয়ে আসছে। তোনাকে উদ্দেশ্য করে এবার নার্স মেয়েটি গলা বাড়িয়ে বলল, ম্যাম, আপনি যাকে খুঁজছিলেন, মানে যার নাম বলছিলেন, তিনি এসছেন। এটুকু শুনতাই পিটপিট করে চোখ খুলল তনয়া। ঘাড় কাত করে একবার নার্স মেয়েটির দিকে তাকালো। তোনাকে চোখ খুলতে দেখা শেষে মেয়েটি ব্যস্ত হয়ে পড়ল নিজের কাজে। পরক্ষণে অন্য পাশে ঘাড় বাঁকালো তনয়া। ঝাপসা দৃষ্টিতে আবরারকে দেখে কোনো রকম মৃদু ঠোঁটে হাসি ফুটল। একটু বাদেই স্পষ্ট হয়ে এলো আবরারের মুখমণ্ডল। ক্যানেল লাগানো হাত উঁচিয়ে তনয়া কাপা স্বর তুলে বলে উঠল, আপনি এসেছেন। উত্তর দিল না আবরার। সৌজন্যতায় তনয়ার হাত ধরে ঝুঁকে এসে ওর পেটের ওপর ভাঁজ করে রেখে শীতল কণ্ঠে বলল, আসতে তো হতোই। তনয়া যথাসম্ভব চেষ্টা চালালো উঠে বসার, কিন্তু সামান্য নড়লেই মাথার চিনচিনে ব্যথাটা নাড়া দিয়ে উঠল। বিকৃত মুখ করে ব্যথায় ককিয়ে উঠল একেবারে। আবরার ব্যস্ত গলায় বলল, এত উত্তেজিত হবেন না, আমি আছি এখানে। কথাটা শুনলেও মানল না তনয়া। উঠে বসতে চাইলেও আবারও ব্যর্থ হল। এবার আগের থেকেও বেশি উদ্গ্রীব হয়ে বলল, আবরার, আমার পাশে একটু বসুন না প্লিজ। একটা ছোট দম ফেলে চেয়ার টেনে বসল আবরার। তনয়া ভাঙা গলায় বলল, আল্লাহর কাছে শুকরিয়া, আপনার কিছু হয়নি। আবরার শান্ত চোখে তাকিয়ে বলল, আপনি কেন নিজেকে বিপদের মুখে ফেললেন তনয়া? তনয়া মুচকি হাসল, বলল, আপনার জন্যে আমি সব পারব। এটুকু তো কিছুই নয়। আবরার চোখ নামিয়ে নিয়ে বলল, এসবে কোনো লাভ নেই তনয়া, বুঝতে চাইছেন না আপনি। কথাটা বলেই থেমে গেল আবরার। মনে হলো এসব বলার সঠিক সময় এটা নয়। মাত্রই মেয়েটার এত বড় অপারেশন শেষ হলো, উত্তেজনা একদম ঠিক হবে না। আমি কি বুঝতে চাইছি না আবরার? বলুন না। তনয়ার কুঞ্চিত ভ্রু দেখে আবরার প্রসঙ্গ পাল্টাতে বলে উঠল, এখন কেমন লাগছে আপনার? আবারও মৃদু হাসল তনয়া, বলল, ভালো। আপনি অনেক চিন্তা করছিলেন আমার জন্যে, তাই না? আবরার উৎসুক নজরে চেয়ে বলল, এরকম কেন মনে হলো? আপনার মুখ চোখ বড্ড শুকনো লাগছে। আবরার নিচু আওয়াজে উত্তর দেয়, ওহ, যেটা ভেবে শান্তি পাবেন সেটাই। তনয়া আবরারের হাতের ওপর হাত রাখে, চট করে তাকায় আবরার। তনয়া ছেলেমানুষি আওয়াজে বলে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন না আবরার। আবরার ইতস্তত করে বলল, আমি। তনয়া ওপর নিচে ক্ষীণ মাথা নাড়ল, আদুরে কণ্ঠে বলল, ঘুম পাড়িয়ে দিন আমায়। না চাইতেও হাত এগিয়ে তনয়ার মাথায় আস্তে করে বুলিয়ে দিতে শুরু করল আবরার। তনয়া একভাবে আবরারের দিকে তাকিয়ে আছে। এই মানুষটাকে সে অনেক বেশি ভালোবাসে। কিছুতেই সে তার না হয়ে অন্যের হতে পারে না। এতটা ভালোবাসা কোনো মতেই বিফলে যেতে পারে না তার। অন্তত সে যেতে দেবে না। আবরারের হাতটা নিজের হাত দিয়ে ধরে থামালো তনয়া। আবরার জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে বলল, কি হলো, ঘুমোবেন না? তনয়া উত্তর না দিয়ে আবরারের হাতটা মাথা থেকে সরিয়ে নিজের মুখের সামনে নিয়ে এলো। কপালে ভাঁজ পড়ল আবরারের। কোনো কিছু বুঝে ওঠার আগেই আবরারের হাতের উল্টো পৃষ্ঠে আস্তে করে ঠোঁট ছুঁয়ে চুমু খেল তনয়া। ঘটনাক্রমে ভরকে গেল আবরার। অপ্রস্তুত হয়ে পড়ল। হাত সরাতে চেয়েও তনয়ার অবস্থার কথা ভেবে পারল না।
এ পর্যায়ে আবরারের ঠান্ডা হাত তনয়া নিজের গালে ছুঁয়ে আবেশে চোখ বন্ধ করে নিয়ে বলল, আপনি সব সময় আমার পাশে থাকবেন আবরার। এইভাবে আমি আপনাকে কাজ ছাড়া হতেই দেব না। নিজেকে অপ্রীতিকর ঘটনার শিকারগ্রস্ত মনে হলো আবরারের। বিব্রতকর পরিস্থিতি এড়াতে নিজেকে যথেষ্ট শান্ত রেখে হাতে মৃদু টান দিয়ে বলল, হাতটা ছাড়ুন তনয়া, আপনার ঘুমানো প্রয়োজন, বিশ্রাম দরকার। তনয়া আবরারের দিকে তাকিয়ে ঘোর লাগা গলায় বলল, আপনিই আমার বিশ্রাম আবরার, আপনিই আমার শান্তি। উত্তর দিল না আবরার। সবটা দাঁত চেপে সহ্য করে নেয়ার চেষ্টা চালালো। তনয়া আবরারের মুখের দিক তাকিয়ে ঠোঁট এলে হাসে। পরক্ষণে চোখ সরিয়ে আচমকা দরজার দিকে তাকাতেই মুখের খুশির ভঙ্গিমা পাল্টে আসে তার। দরজার একপাশ আগলে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। মুখে হাসির রেশটুকু নেই, মলিন মুখশ্রী একেবারে। স্নিগ্ধাকে দেখতেই গায়ে আগুন ধরে আসার মতো অনুভব হলো তনয়ার। ক্রোধে ক্ষিপ্ত গলায় বলল, ও এখানে কি করছে? কথাটায় তনয়ার দিকে কৌতূহল নিয়ে তাকালো আবরার। তনয়ার চোখ অনুসরণ করে দরজার দিকে পিছু ঘুরল। স্নিগ্ধাকে দেখে নিজেও অবাক হল। তনয়া উত্তেজিত হয়ে স্নিগ্ধার দিকে আঙুল ইশারা করে বলতে লাগল, আবরার, ও কেন এসছে এখানে? ও আপনাকে আমার থেকে কেড়ে নিতে এসেছে। ও কি আপনাকে ছিনিয়ে নিয়ে যাবে? আমাকে আবারও একা করে দেবে? কথাটা বলতে বলতে আবরারের হাত শক্ত করে চেপে ধরল তনয়া। আমি আপনাকে শক্ত করে ধরে রাখব আবরার। ওই মেয়েটা কিছুতেই আপনাকে নিয়ে যেতে পারবে না আমার থেকে। তনয়ার আওয়াজে নার্স মেয়েটি হাতের স্যালাইনের বোতল টেবিলে রেখে বেডের কাছে এগিয়ে এলো। উদ্বেগ নিয়ে বলল, ম্যাম, আপনি শান্ত হন, আপনার উত্তেজিত হওয়া নিষেধ আছে। তনয়া থামল না, বিড়বিড় করে একই কথা আওড়াতে লাগল। আবরার একবার স্নিগ্ধার দিকে তাকাচ্ছে তো আরেকবার তনয়ার আগলে রাখা নিজের হাতের দিকে। স্নিগ্ধার মলিন মুখটা কেমন অসহায় লাগছে আবরারের কাছে। ক্ষুণ্ণ দৃষ্টি, মনে হচ্ছে অশ্রুতে ভিজতে চাইছে। হয়তো কোনো কারণে পারছে না, কিন্তু এমন পরিস্থিতিতে তনয়ার হাত ছাড়িয়ে স্নিগ্ধার কাছে যেতে অবধি অপারগ আবরার। উত্তেজিত হলে ভালো মন্দ কিছু হতে পারে তনয়ার। কেবিনে ঢোকার আগেই তো নার্স মেয়েটি তাকে বলেছিল। সামান্য ব্যগ্রতা তনয়ার মস্তিষ্কের ওপর প্রভাব ফেলতে পারে, আর মাথার মতো এমন সেন্সিটিভ জায়গায় বারবার আঘাত পেলে পেশেন্ট কোমাতে অবধি যেতে পারে। না, তার জন্যে কারো প্রাণনাশ হবে এটা কখনোই মেনে নেওয়া যায় না। তনয়ার বাবা যাই করুক, সে তো পশু নয়, সে মানুষ। তনয়ার উত্তেজনার মাত্রা বাড়তে দেখে নার্স মেয়েটি আবরারকে উদ্দেশ্য করে গলা বাড়িয়ে বলল, স্যার প্লিজ ম্যামকে শান্ত করুন, একরকম করলে ওনার শরীর আরও খারাপ হবে। ধ্যান ভাঙে আবরারের। স্নিগ্ধার থেকে চোখ ফিরিয়ে নেয়। ধীর গলায় তোনাকে বলে ওঠে, তনয়া প্লিজ শান্ত হন। শুনল না তনয়া, আকুলতা নিয়ে বলল, ও আপনাকে নিয়ে যাবে আবরার, ও আপনাকে কেড়ে নিতে এসছে। স্নিগ্ধা চুপ করে তাকিয়ে রইল আবরার আর তনয়ার দিকে। পরক্ষণে মাথা নামিয়ে শুকনো ঢোক গিলল। আবরার নিজের বাহুতে ধরে রাখা তনয়ার হাত মুঠো করে ধরল, আশ্বস্ত গলায় বলল, আমি কোথাও যাচ্ছি না তনয়া, কেউ আমাকে নিতে আসেনি, আপনি শান্ত হন, আমি আছি আপনার সাথে। আবরারের কথার প্রেক্ষিতে অবাক হয়ে চোখ তুলে তাকালো স্নিগ্ধা। নিষ্ক্রিয়তায় মোড় নিল দৃষ্টি। কথাটা কানে পৌঁছানোর মাত্রই প্রায় সাথে সাথে থেমে গেল তনয়া। শান্ত হয়ে এলো। ঠোঁট এলিয়ে আবরারের হাত আরো শক্ত করে চেপে ধরল। ব্যাকুল হয়ে বলল, আপনি সত্যি বলছেন? মৃদুমন্দ মাথা নাড়ল আবরার। ঠোঁট টেনে হেসে বলল, হ্যাঁ। তনয়া আবারও চোখ ঘোরালো স্নিগ্ধার ক্লান্ত মুখের দিকে। উদ্বেগ নিয়ে বলল, তবে ওকে চলে যেতে বলুন, এক্ষুনি বলুন। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল আবরার।
তনয়ার থেকে হাত ছাড়াতে গেলেও তনয়া আবারও শক্তভাবে পেঁচিয়ে ধরে বলল, আমি আপনার হাত ছাড়ব না। ছেড়ে দিলেই আপনি পালিয়ে যাবেন। তীব্র বিরক্তি লাগলো আবরারের। মুখে ফুটে উঠল তার স্পষ্ট ছাপ, গুমোট গলায় বলল, হাত না ছাড়লে ওকে এখান থেকে পাঠাবো কি করে? তনয়া কিছু একটা ভেবে হাত সরিয়ে নেয় নিজের। মুহূর্তে আবারও ধরে ফেলে, ভীত হয়ে তাড়াহুড়ো করে বলে, আপনি আবার আমাকে ফেলে যাবেন না তো? আবরার বিরক্তিতে তেতো হয়ে আসা মুখ নিয়ে বলল, বললাম তো যাব না। আশ্বস্ত হল তনয়া, মৃদু ঠোঁট বাঁকা করে হেসে আবরারকে ছাড়ল। উল্টো ঘুরে ধীরে পা ফেলে দরজার কাছে এলো আবরার, স্নিগ্ধার মুখোমুখি দাঁড়ালো, শান্তভাবে বলল, পরি তুমি। এটুকু বলতেই স্নিগ্ধা মাঝপথে ক্ষীণ আওয়াজে বলে উঠল, চলে যাব তাই তো? আবরার কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা লম্বা শ্বাস টেনে বলল, হুম। তনয়া চাইছে না তুমি এখানে থাকো। স্নিগ্ধা চোখ তুলে তাকালো আবরারের মুখের দিকে, ঢোক গিলে বলল, আর তাই আপনিও চাইছেন না? বুঝতে পেরেছি। আবরার ব্যস্ত হয়ে বলে, এরকম নয়, আমি তো। আবরার পুরো কথা শেষ করার আগেই ভেতর থেকে ধৈর্যহীন হয়ে ডেকে উঠল তনয়া, আবরার আসুন, এত কি বলছেন ওর সাথে? ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন না। রাগে চোখ দুটো বন্ধ করে নিল আবরার। দাঁত চেপে বলল, পরি প্লিজ এখান থেকে যাও। স্নিগ্ধার খুব কান্না পেল, কিন্তু কাঁদল না। কান্নাগুলো দলা পাকিয়ে গলার মধ্যে ঘুরতে থাকল। কেন জানিনা মনে হলো আবরার বুঝি তার থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে তার ভালোবাসার মানুষটা। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের ও সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। লাইন কয়েক শেষ করে থামল স্নিগ্ধা। শূন্যতা চারপাশ ঘিরে রেখেছে, বড্ড ফাঁকা লাগছে সব কিছু। এমন কেন হচ্ছে? মাত্র এইটুকুতে আবরারের তনয়ার মাথায় হাত বোলানো, তনয়ার হাত নিজের মুঠোয় নিয়ে বলা সেই কথা, আমি কোথাও যাচ্ছি না, আপনার পাশেই আছি। কেন এই শব্দগুলোই কানে বাজছে বারবার? আমি তো জানি আবরার আমাকে ভালোবাসে, তনয়া আপুকে নয়। তাহলে তাহলে কেন আমার এত কষ্ট হচ্ছে? কেন ফেটে যাচ্ছে বুকটা? কেন? কারণ আপনিও যে আমাকে ভালোবাসেন। কথাটা শুনে চমকে পেছনে ফিরল স্নিগ্ধা। আবরার ঠোঁট বাঁকা করে হেসে আছে। স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলল, আপনি কি করে এলেন? কেন পায়ে হেঁটে? স্নিগ্ধা কৌতূহল নিয়ে বলল, কিন্তু সদর দরজা তো বন্ধ ছিল, খুলে রাখিনি তো। আবরার ভ্রু নাচিয়ে বলল, তোমার কি মনে হয় বন্ধ দরজা দিয়ে কি করে এলাম আমি? স্নিগ্ধা একইভাবে তাকিয়ে থাকায় আবরার উদ্বেগহীন হেসে বলল, অবভিয়াসলি এক্সট্রা চাবি দিয়ে। কথাটা বোধগম্য হওয়ার পর স্নিগ্ধা চোখ নামিয়ে নিল। মৃদু স্বরে বলল, তনয়া আপু এখন কেমন আছে? আবরার এগিয়ে এসে সোফার ওপর বসল, পায়ের জুতোয় বাঁধা ফিতে খুলতে খুলতে বলল, আগের মতোই, ফুল বেড রেস্ট এখন। কাল বাদে পরশু রিলিজ পাবে হয়তো। ওহ। আবরার হাতের কাজ থামিয়ে তাকালো। বলল, খেয়েছ? উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল স্নিগ্ধা। বলল, তনয়া আপু আপনাকে আসতে বাধা দিল না? আবরার স্বাভাবিক গলায় বলল, ওকে ইনজেক্ট করা হয়েছিল, ঘুমোচ্ছিল সেই ফাঁকে চলে এলাম। জেগে থাকলে এত সহজে ছাড়া পেতাম না হয়তো। এই ঘটনাটায় মনে হচ্ছে তনয়ার পাগলামিটা আরো বাড়ল। স্নিগ্ধা মৃদু মাথা নেড়ে বলল, ওহ। আবরার উঠে এলো। স্নিগ্ধার সামনে দাঁড়িয়ে সরু চোখে তাকিয়ে বলল, মুখটা এত শুকনো কেন লাগছে?
কিছু খাওনি? স্নিগ্ধা ক্ষুণ্ণ গলায় জবাব দেয়। খেয়েছি। আবরার ভ্রু কুঁচকে বলল। মুখ দেখে তো মনে হচ্ছে না কিছু খেয়েছ। স্নিগ্ধা প্রসঙ্গ পাল্টাতে ব্যস্ত হয়ে বলে ওঠে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার খাবার বাড়ছি। স্নিগ্ধা চলে যেতে নিলে এক হাত টেনে ধরল আবরার। থমকে দাঁড়ালো স্নিগ্ধা। জিজ্ঞাসা নিয়ে ঘাড় বাঁকা করে তাকালো। বলল, কিছু বলবেন? আবরার উত্তর না দিয়ে এক টানে স্নিগ্ধাকে আবারও নিজের সামনে নিয়ে আসে। স্নিগ্ধা হকচকিয়ে তাকিয়ে থাকে। আবরার স্নিগ্ধার ক্লান্ত মুখটা দুহাতের আঁচলে নিয়ে আহ্লাদি গলায় বলে, আমার পরীটা খুব কষ্ট পেয়েছে আজ, তাই না? স্নিগ্ধা মুখ কালো করে চোখ নামিয়ে নিয়ে মৃদু মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। আবরার বড় চোখ করে বলল, খুব বেশি কষ্ট পেয়েছে। স্নিগ্ধা ঠোঁট উল্টে বলল, হুম। স্নিগ্ধার বাচ্চামতে ঠোঁট টিপে হাসল আবরার। পরক্ষণে কোমল গলায় বলল, কি করব বলো? তনয়ার অবস্থা তো দেখলেই। কেবিনে ঢোকার আগে নার্স মেয়েটা আমাকে বারবার সতর্ক করে দিয়েছে যাতে ওকে উত্তেজিত না করি। আর ও তোমাকে দেখে যা রিয়্যাক্ট করছিল, চাইছিলাম না ওর আমাদের জন্যে কোনো ক্ষতি হোক। রাগ হলেও ওকে কিছু বলতেও পারছিলাম না, তাই তোমাকে পাঠিয়ে দিতে হলো। এটুকু বলে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল আবরার। স্নিগ্ধা সামান্য ঠোঁট এলে বলল, আমি বুঝতে পেরেছি। তখন কষ্ট পেলেও এখন আমার সব কষ্ট চলে গিয়েছে। মুচকি হেসে স্নিগ্ধাকে টেনে নিজের চওড়া বুকে নিয়ে এলো আবরার। স্পর্শ পেয়ে স্নিগ্ধাও মিশে গেল আবরারের সাথে। তবে পরক্ষণেই এক দুষ্টুমি নাড়া দিল আবরারের মাথায়। স্নিগ্ধার মাথা চট করে উঠিয়ে সন্দেহী ভাবে বলল, আচ্ছা, তুমি কেন কষ্ট পেয়েছ? তুমি তো আমাকে ভালোবাসো না। স্নিগ্ধা কৌতুক করে বলল, না বাসি না তো। আবরার স্নিগ্ধাকে ছেড়ে দূরে সরে দাঁড়াল। চিন্তিত মুখে বলল, তাই তো, আসলে আমিও একটা ব্যাপার ভেবে দেখলাম। স্নিগ্ধা ভ্রু নাচিয়ে বলল, তাই? তা কি ভাবলেন? আবরার মুখটা গম্ভীর করে বলল, এটাই যে আমাকে একটুও ভালোবাসে না তার কাছে থেকে তো কোনো লাভ নেই, তাই না? তার থেকে আমাকে যে ভালোবাসে আমি তার কাছে যাই। মানে তনয়ার কাছে। এমনিতেও তো আসার সময় ও আমাকে ছাড়তেই চাইছিল না। আমি বরং ওর কাছেই ফিরে যাই আবার। তুমি থাকো, ওকে? কথাগুলো শেষ করে আবরার স্নিগ্ধার দিকে আর চোখে তাকালো। স্নিগ্ধার ফর্সা মুখটা কেমন লাল হয়ে এসছে। একটু নাড়া দিলেই ঝরোঝরো করে বাড়িধারা বর্ষণের অবস্থা প্রায়। আবরার তাতে পাত্তা না দেয়ার ভান করে বলল, যাচ্ছি তাহলে, ভালো থেকো। এটুকু বলে স্নিগ্ধার পাশ কাটিয়ে হাঁটা ধরল আবরার। আবরারকে চমকে দিয়ে ওর এক বাহু শক্ত হাতে আঁকড়ে ধরল স্নিগ্ধা। পেছনে না তাকিয়েই বাঁকা হাসল আবরার। মুহূর্তে মুখে সিরিয়াস ভাব এনে পিছন ঘুরে বলল, কিছু বলবে না? মানে তনয়ার কাছে যেতে দেরি হচ্ছে তো? আবরারের কথাটা বলতে দেরি হলেও স্নিগ্ধার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে সময় লাগল না। প্রথম দফায় বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে এক পর্যায়ে শব্দ করে কেঁদে দিল। হতভম্ব হয়ে পড়ল আবরার, ব্যস্ত হয়ে বলল, এ বাবা, কাঁদছ কেন পড়ি? স্নিগ্ধাকে ধরতে এলে আবরারের হাতটা ঠেলে সরিয়ে দিল স্নিগ্ধা। কান্না চেপে বড্ড অভিমান নিয়ে বলল, আপনি এরকম কেন আবরার? আবরার অবাক হওয়ার চেষ্টা করে বলল, কি রকম? স্নিগ্ধার হেঁচকি উঠে গেল। কোনো মতে ভাঙা গলা নিয়ে বলতে লাগল, আপনি সব সময় আমার সাথে এরকম করেন। বিয়ের প্রথম দিনে আমাকে মারলেন, তারপর ভালোবাসলেন, তারপর বললেন আমি আপনাকে ছেড়ে যেতে চাইলেও জোর করে আটকে রাখবেন আমায়। তাহলে এখন কেন এরকম করছেন? আবরার না বোঝার ভান করে বোকা চাহনি দিয়ে বলল, যা বাবা,
সে তো তখন তুমি আমায় ভুল বুঝছিলে, তাই আমি তো ভেবেছিলাম তোমার ভুল ভাঙলে। স্নিগ্ধা মাঝপথে কথা কেড়ে নিয়ে উত্তেজিত হয়ে বলল, আপনি সব সময় উল্টো পাল্টাই ভাবেন। তখন ভালোবাসতাম না, অথচ জোর জবরদস্তি করে আমাকে রেখে দিতে চাইছিলেন। আর এখন? স্নিগ্ধার কথা শেষ না হতেই আবরার দুই ভ্রু নাচিয়ে বলল, আর এখন? স্নিগ্ধা থেমে যায়, পরমুহূর্তে চোখ মুছে ধরা গলায় বলে, কিছু না। যেখানে যাচ্ছিলেন যান। আবরার সন্দিহান ভঙ্গিতে বলল, সত্যি তো? যাব। স্নিগ্ধা কালো মুখ নিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ। আবরার দুঃখী মুখ করে বলল, বেশ, তুমি যখন ভালোবাসোই না তখন কি আর করার, ওর কাছেই যাই। পরক্ষণে আবরার কৌতুক মাখানো স্বরে গলা বাড়িয়ে বলে উঠল, তনয়া, আমি আসছি বেবি। কথাটায় স্নিগ্ধা আবারও কাদো কাদো করে নিল মুখটা। কালো মেঘ দৌড়ে বেড়াচ্ছে তার চেহারায়। আবরার উল্টো ঘুরে হাঁটা ধরলে দ্রুত হাতে আবারও ওর হাতটা টেনে ধরল স্নিগ্ধা। বিরক্ত হওয়ার ভান করে আবরার পিছন ফিরে বলল, আবার কি হলো পরি? যেতে দাও আমায়। স্নিগ্ধা কাদো মুখ নিয়ে বলল, আপনি কোথাও যাবেন না। আবরার ভ্রু কুঁচকে বলল, কেন যাব না? স্নিগ্ধা আবারও শব্দ করে কেঁদে দেয়। আবরার চকিত চোখে চেয়ে বলে, এত কাঁদছো কেন? আমি তো কিছুই করিনি। স্নিগ্ধা কান্না চেপে ছেলে মানুষী গলায় বলল, আপনি কেন বোঝেন না? আবরার সরু চোখ করে বলল, কি বুঝি না আমি? স্নিগ্ধা নাক টেনে বলল, আমি আমি আবরার মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তুমি তুমি স্নিগ্ধা বিরক্তিতে কপাল কুঁচকে বলল, আপনি কেন বলছেন? আমি বলছি তো। আবরার তটস্থ হওয়ার ভান করে বলল, ওহ আচ্ছা, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, তনয়ার কাছে যেতে হবে তো। স্নিগ্ধা তেতে উঠে বলল, আবার? আবরার একদম এসব বলবেন না, আমার কষ্ট হচ্ছে। আবরার অবাক হয়ে বলল, সে কি? তোমার কেন কষ্ট হবে? হোয়াই, তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি। চট করে তাকালো আবরার। ডান ভ্রু নাচিয়ে বলল, কি? স্নিগ্ধা চোখ নামিয়ে নিয়ে ছোট্ট একটা হেঁচকি তুলল। পরক্ষণে মৃদু স্বরে বলল, আমি আপনাকে ভালোবাসি আবরার। আবরার একভাবে তাকিয়ে থেকে অন্যদিকে তাকালো। মুচকি হেসে চোখ নিচের দিকে নামিয়ে পরক্ষণে স্নিগ্ধার দিকে ফিরল। শীতল গলায় বলল, এই একটা কথা বলতে এত সময় নিলে? স্নিগ্ধার নাকটা লাল হয়ে আছে, বাচ্চাদের মতো মুখ করে নিল। আবরার ঠোঁট বিস্তৃত করে হেসে এগিয়ে এসে জড়িয়ে নিল স্নিগ্ধাকে। স্নিগ্ধা দুহাতে আষ্ঠে পৃষ্ঠে ধরল আবরারকে। পরমুহূর্তে কৌতূহলে মুখ উঠিয়ে আবরারের দিকে তাকিয়ে বলল, আপনি কি সত্যি তনয়া আপুর কাছে যেতে চান? আবরার স্নিগ্ধার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, বোকা মেয়ে, এই চিনলে আমাকে? স্নিগ্ধা উদ্বেগ নিয়ে বলল, তবে যে বলছিলেন এতক্ষণ, আমি যদি আপনাকে ভালোবাসার কথা না বলতাম আপনি তো চলেই যেতেন। আবরার মুচকি হেসে আস্তে করে বলল, মজা করছিলাম। আমি আমার বাচ্চা পরিটাকে ছেড়ে কোথাও যেতে পারি? এত সাহস নেই আমার। কথাটায় স্নিগ্ধা ক্ষিপ্ত হয়ে দুহাত মুষ্টি বদ্ধ করে মৃদু ঘুষি বসাতে থাকল আবরারের বুকে। তীব্র আলোড়ির স্বরে কান্না মেখে বলল, আর কখনো এরকম বিশ্রী মজা করবেন না আমার সাথে। কখনো না। এক গাল হেসে স্নিগ্ধার মাথাটা শক্ত করে বুকের সাথে চেপে ধরল আবরার। উদ্ভাসনা তার মুখ জুড়ে। পরীর মুখে ভালোবাসি শব্দটায় কি আছে? একবার শুনতাই এত আনন্দ, এত খুশি চেপে ধরেছে তাকে। স্নিগ্ধাও শান্ত হয়। খানিকক্ষণ দুজনের সময়টা ওখানেই থমকে আসে। নীরবতা কাটিয়ে স্নিগ্ধা ক্ষীণ আওয়াজে বলে ওঠে, আমাকে ভালোবাসবেন আবরার?
চমকে চোখ খুলল আবরার, ব্যস্ত হাতে স্নিগ্ধার মুখ তুলল বুক থেকে। অধীর হয়ে বলল, কি বললে? লজ্জায় তাকাতে পারছে না স্নিগ্ধা। ঠোঁট জুড়ে মিটিমিটি হাসি। কুণ্ঠাবোধে লাজুক হেসে আবারও মুখ লোকালো আবরারের বুকে। প্রশান্তিতে ছেয়ে এলো আবরারের বুকটা। পরীকে নিজের করে পেতে দুহাতে তুলে নিল ওকে। আবরারের গলা জড়িয়ে ধরে স্নিগ্ধা। স্নিগ্ধার চোখের দিকে স্থির দৃষ্টি রেখে বিছানায় ওকে শুইয়ে দিল আবরার। দেরি করল না ওর ওপর আধশোয়া হতে। পাশে ফিনকি আলো তুলে থাকা টেবিল ল্যাম্পটা আবরার হাত বাড়িয়ে নিভিয়ে দিল। এখন যে মুহূর্তটাকে ভালোবাসাময় করে তোলার সময়, একজন অন্যজনকে পরিপূর্ণ করার সময়, সম্পর্কটাকে পূর্ণতা দেয়ার সময়। অন্ধকারই না হয় তার সাক্ষী হোক, সাক্ষী হোক দুজনের ঠিকরে পড়া ভারী নিঃশ্বাস। গভীর রাতে ফোন বেজে ওঠার শব্দে ঘুম ভাঙল আবরারের। বড্ড বিরক্তি নিয়ে চোখ মেলল সে। স্নিগ্ধার চুলের সুগন্ধিটা তীব্রভাবে নাকে এসে লাগছে। আবরারের বুঝতে অসুবিধা হল না স্নিগ্ধা তার বুকের ওপরেই ঘুমিয়ে আছে, রীতিমতো আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে দুহাতে। আবরার চোখ নামিয়ে স্নিগ্ধার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। অন্ধকারেও স্নিগ্ধার মুখটা অস্পষ্ট নয়। ভালোবাসার পূর্ণতা পাবার উদ্ভাসনায় মুচকি হেসে আবরার একটা ছোট্ট চুমু খেল স্নিগ্ধার কপালে। স্নিগ্ধা তখনও গভীর ঘুমে তলিয়ে আছে। আবারও ফোন বেজে উঠল আবরারের। ধ্যান ভাঙে তার। স্নিগ্ধাকে এক হাতে জড়িয়ে রেখেই অন্য হাত দিয়ে হাতড়ে হাতড়ে ফোন খুঁজতে শুরু করল। এক পর্যায়ে বালিশের পাশে পেয়ে ফোন এনে চোখের সামনে ধরল আবরার। স্ক্রিনের আলো চোখে পড়ায় নড়েচড়ে উঠল স্নিগ্ধা। আধো আধো চোখ খুলে তাকালো। কয়েক সেকেন্ড সময় লাগলো তার সব কিছু বুঝে উঠতে। তনয়ার নাম আবরারের ফোনের স্ক্রিনে ভাসছে দেখে তাৎক্ষণিক মুখটা কালো হয়ে এলো স্নিগ্ধার। আবরারের বুক থেকে মুখ তুলে আবরারের মুখের দিকে তাকালো। স্নিগ্ধাকে তাকাতে দেখে আবরার ভ্রু কুঁচকে বলল, উঠে গেলে যে? ঘুম ভেঙে দিলাম। স্নিগ্ধা উত্তর দিল না প্রশ্নের। শিথিলতা নিয়ে বলল, তনয়া আপুর কল এসছে। আবরার মুখ স্বাভাবিক করে নিল। স্নিগ্ধার থেকে চোখ সরিয়ে স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে বলল, সেটা তো দেখলামই। তবে এত রাতে কোন রাজকাজের জন্যে কল করল সেটাই ভাবছিলাম। ফোনটা ধরুন, লাইন কেটে যাবে। কথাটায় আবরার বিদ্রুপাত্মক হাসল, স্নিগ্ধার দিকে চেয়ে বলল, আমি ফোনটা না ধরা অবধিও কল করতেই থাকবে। ওকে আমি ভালো করে চিনি। দেখছো না বিশ্রামহীন কল আসছে? স্নিগ্ধা ঠোঁট টেনে ফিচেল গলায় বলল, আমি জানি আপনি তনয়া আপুকে খুব ভালোভাবে চেনেন। জানি আমি। কথাটায় আবরার সরু চোখে তাকিয়ে বলল, বাই এনি চান্স তুমি কি অন্য কিছু মিন করছো? স্নিগ্ধা মৃদু হেসে না বোধক মাথা নাড়ল। চোখ দিয়ে ফোন ইশারা করে বলল, কলটা ধরুন, দেখুন কি বলতে চায়। কথা না বাড়িয়ে বাম হাত দিয়ে রিসিভ বাটন প্রেস করল আবরার। কপালে ভাঁজ নিয়ে কানে ঠেকালো ফোন। প্রায় তাৎক্ষণিক ওপাশ থেকে তনয়ার ধৈর্যহীন গলার স্বর ভেসে এলো, হ্যালো আবরার, কোথায় আপনি? আবরারের কপালের ভাঁজ গাঢ় হলো আরো। বিরক্ত লাগলো বেশ অনেকটা। কোনো মতে সেসব প্রশমিত করে বলল, এত রাতে কোথায় থাকতে পারে একটা মানুষ? অবভিয়াসলি তার বাসায়। তনয়ার স্বর উত্তেজিত হয়ে এলো আগের থেকেও, ব্যস্ত গলায় বলল, আবরার আমার খুব ভয় লাগছে। আপনি প্লিজ একবার আসবেন আবরার। আবরার বিস্ময়ের সাথে কৌতূহল মিশিয়ে বলে, আপনি কি পাগল হলেন? এত রাতে আমি আপনার কাছে যাব? এটুকু শুনতাই বাকি অন্য কথা শোনার আগ্রহ মিয়ে এলো স্নিগ্ধার। পূর্বের চেয়েও মলিন হয়ে এলো মুখটা। মাথাটা আবরারের বুক থেকে সরাতে উদ্যত হল, তবে এর আগেই ওর দিকে না তাকিয়েই অন্য হাতে স্নিগ্ধার মাথাটা চেপে ধরে রাখল আবরার। স্নিগ্ধা অবাক হল, কিন্তু বলল না কিছু।
আবরারের দিকে চুপচাপ তাকিয়ে রইল। আবরার মৃদু ক্ষিপ্ত হয়ে তোনাকে উদ্দেশ্য করে বলল, রাত বিরেতে আমার এসব মজা ভালো লাগছে না তনয়া, আপনি ফোনটা রাখুন। উত্তরে তনয়া অস্থিরতা নিয়ে বলল, প্লিজ আবরার, ফোনটা রাখবেন না। বিশ্বাস করুন আমার খুব ভয় করছে, বাবা এখানে নেই। থাকলে আমি আপনাকে বিরক্ত করতাম না, কিন্তু আমার এই মুহূর্তে আপনার কথা ছাড়া কারো কথা মাথায় আসেনি। প্লিজ আবরার, একবার আসুন প্লিজ। আবরারের ক্রোধটা চেপে ধরল বড্ড। রাগে নাক মুখ কুঁচকে ফেলে বলল, আমি এলেই আপনার ভয় কমে যাবে? ফাজলামো করছেন আমার সাথে? আপনার কথা শুনে তো মনে হচ্ছে না আপনি অসুস্থ এখন আর। তাহলে কেন এসব নাটক করছেন? মানে কি এগুলোর? তনয়ার স্বর এবার ধরে এলো। কাপা গলা নিয়ে বলে উঠল, আ ওপাশ থেকে তনয়ার ভাবভঙ্গি বোঝা গেল না ঠিকঠাক, তবে গলার স্বরটা শক্ত হয়ে এলো। বলে উঠল, বেশ, আমি রাতের শেষ প্রহর অবধি অপেক্ষা করব আপনার জন্যে। আর আপনি না এলে আমি আজ হাতের শিরা কেটে ফেলব আবরার। আবরার আঁতকে উঠে বসে পড়ল। স্নিগ্ধার মাথাটা আপনা আপনি সরে গেল ওর বুক থেকে। কিছুটা হকচকালো মেয়েটা। প্রশ্নকরণ চাহনিতে তাকালো আবরারের দিকে। আবরারের দৃঢ় স্বরটা উৎক হয়ে আসে। নরম গলা বলে, তনয়া আপনি এসব কি বলছেন? আপনি এরকম কিচ্ছু করবেন না। তনয়া উদ্বেগহীন হয়ে বলল, হ্যাঁ, ঠিক বলছি, আমি এটাই করব। ভয় ভয় রাত পার করার থেকে একবারে মরে যাওয়াই ভালো। এমনিতেও তো আপনি আমায় ভালোবাসেন না, তাই আমার মরে যাওয়াই উচিত। এখন আমার কাছে কেউ নেই, আমি সুইসাইড করলেও কেউ টের পাবে না আবরার। কেউ না। তবে আপনি ভাববেন না আমি আপনাকে দায়ে দেব না, কিন্তু পুরো পৃথিবী না জানলেও আপনি মনে মনে ঠিকই জানবেন যে আমার মৃত্যুর জন্যে আপনি দায়ী। তনয়ার এরূপ পাগলামিতে বিরক্তিতে তেতো হয়ে আসে আবরারের মুখ। পাশাপাশি চিন্তাও হয়, কোনোভাবে মাথায় আঘাত পেয়ে মেয়েটার মস্তিষ্কের সঠিক চলন বিগড়ে গেল কিনা সেই ভাবনাও আসে মনে। এরকম হলে যা বলছে সত্যি সত্যিই করে বসতেও পারে। ৭-৫ ভেবে নিয়ে নিচের ঠোঁটটা জিভ দিয়ে ভেজালো আবরার। ব্যস্ত শীতল গলায় বলল, বেশ, আমি আসছি। তবে আপনি নিজের কোনো ক্ষতি করবেন না। আমি ১ ঘন্টার মধ্যেই আসছি। বুকটা ধক করে উঠল স্নিগ্ধার। ঘন কালো মেঘ জমল মুখমণ্ডলে। আজকের রাতেও তাদের মাঝে অন্য কেউ এলো। আবরার কল কেটে ঘাড় কাত করে স্নিগ্ধার দিকে ফিরল। কিছু একটা ভেবে শান্তভাবে বলতে এলো, পড়ি আমি। স্নিগ্ধা মাঝপথে কথা কেড়ে নিয়ে ফিচেল গলায় বলল, শুনেছি তনয়া আপুর কাছে যাবেন, তাই তো? আবরার চোখ নামিয়ে নিয়ে ওপর নিচে মৃদু মাথা নাড়ল। স্নিগ্ধা ক্ষীণ হাসল এতে। পরমুহূর্তে আবরার চোখ উঠিয়ে ধৈর্যহীন গলায় বলল, আমাকে বিশ্বাস করো তো? স্নিগ্ধা খানিকক্ষণ একভাবে তাকিয়ে থাকল, উত্তর দিল না। আবরার ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ঠিক তেমনি বিশ্বাসে মিলায় ভালোবাসা, ভরসা। আশা করব আমার স্ত্রীর এই দুটোই থাকবে আমার ওপর। কথাগুলো বলা শেষ করে আবরার উঠে পড়ল বিছানা ছেড়ে। কাপহীন দেহে তোয়ালে পেঁচিয়ে ঢুকে পড়ল ওয়াশরুমের দরজা ঠেলে। আর বিছানার ওপর হতাশ চোখে সেদিকে তাকিয়ে রইল স্নিগ্ধা। টুপ করে চোখ থেকে জল গড়ালো ১ ফোঁটা। হাত দিয়ে ফোঁটা অশ্রুকণাটিকে আঙুলের ডগায় এনে চোখের সামনে ধরল স্নিগ্ধা। কেন এই চোখের জল? আগে পিছে সব কথাই তো শুনেছে সে। তবে কেন এত কষ্ট হচ্ছে? শুধুমাত্র আবরার তনয়ার কাছে যাচ্ছে তাই।
মিনিট 7 পর ওয়াশরুমের শাওয়ার অফ করার শব্দ পেয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল স্নিগ্ধা। আবরারকে চোখের পানিটা দেখানো অপ্রয়োজনীয় মনে হলো তার কাছে। অন্তত যাকে ভালোবাসি তার কাছে দুর্বলতা প্রকাশ করতে নেই। এতে আবেগও ফুরবল হয়ে পড়ে সেই মানুষটার কাছে। সবাই কি সবভাবে আবেগ অনুভূতির মূল্য দিতে জানে? আলমারি খুলে শার্ট গায়ে পরে নেয় আবরার। তাড়াহুড়ো করে বেড সাইড টেবিলের ড্রয়ার খুলে গাড়ির চাবি নেয় হাতে। স্নিগ্ধা ততক্ষণে ঘুমিয়ে থাকার ভান ধরার চেষ্টায় চোখগুলো বন্ধ করে নিয়েছে। আবরার স্নিগ্ধাকে ঘুমন্ত ভেবে ঝুঁকে এসে ওর গালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে চুমু খায়। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে বালিশের পাশে থাকা ফোন উঠিয়ে প্যান্টের পকেটে ভরল। অতঃপর দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল রুম ছেড়ে। আবরার চলে গেছে বুঝতে পেরে মাথা তুলল স্নিগ্ধা। দরজার দিকে চোখ দিল। রুমের দরজাটা খোলা, গায়ে চাদর জড়িয়ে উঠে এসে সিটকিনি তুলে দিল দরজার। দুঃখের পাশাপাশি মনে মনে তীব্র অভিমান হলো আবরারের প্রতি। পরমুহূর্তে মনটা নরমও হয়ে এলো। আর যাই হোক, অন্তত লোকটার তো দোষ নেই এতে। উনি তো আর যেচে যেতে চাননি। তনয়া আপুই কি সব উল্টোপাল্টা বকছিল? কিন্তু আদৌ কি এসব সত্যি ছিল, নাকি তনয়া আপুর নাটক? আবরারকে নিজের কাছে নিয়ে যাওয়ার। ম্যাম, উনি আসছেন, তাড়াতাড়ি করুন। নার্সের কথাটা শুনতেই চোখ বড় বড় করে ফেলল তনয়া। পপকর্নের বাটিটা হাত থেকে নামিয়ে রেখে ধরফর করে বিছানায় শুয়ে পড়ল সোজা হয়ে। নার্স মেয়েটিকে ইশারা করে অধৈর্য হয়ে বলল, এই বাটিটা বেডের নিচে লুকিয়ে রাখো, আর আমার হাতে ক্যানেলটা লাগাও, ফাস্ট। মেয়েটা সবটা তাড়াহুড়ো করে করতে লাগলো একে একে। কাজ শেষে তনয়া ফিসফিসিয়ে বলল, হয়েছে, এবার যাও তুমি, তাড়াতাড়ি। আবরার এসে তোমাকে দেখলে সব ঘেটে যাবে। মেয়েটি অস্থিরতায় বলল, ওকে ম্যাম, আমি যাচ্ছি। দ্রুত পায়ে মেয়েটি কেবিন ছেড়ে বের হল। তার কয়েক মিনিটের মাথায় গটগট বুটের শব্দ তুলে কেবিনের কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকল আবরার। তনয়া গুটিসুটি হয়ে শুয়ে আছে, মাঝে মাঝে মৃদু কাঁপছে। আবরার ভ্রু কুঁচকে বিষয়টা পর্যবেক্ষণ করে এগিয়ে এলো ওর কাছে। মাথাটা হালকা নিচু করে নরম গলায় ডেকে উঠল, তনয়া। আধো আধো ভঙ্গিতে চোখ মেলল তনয়া। আবরারকে দেখে তাড়াহুড়ো করে উৎসুক কণ্ঠে বলে উঠল, আবরার, আপনি এসেছেন? আপনি এসেছেন আবরার? আমি জানিতাম আপনি ঠিক আসবেন। আবরার গম্ভীর মুখে বলল, আপনি এভাবে শুয়ে আছেন কেন? আর এত কাঁপছেনই বা কেন আপনি? তনয়া নিজের দিকে তাকালো, পরমুহূর্তে আবরারের দিকে তাকিয়ে ভীত চেহারা নিয়ে বলল, আমার ভীষণ ভয় লাগছে আবরার, ভীষণ ভয় করছে। আবরার চোখ সরু করে নিয়ে বলল, কিসের ভয়? তনয়া শুকনো ঢোক গিলল একটা। ঘাবড়ে যাওয়ার ভান করে বলে ওঠে, আমি যখনই ঘুমানোর জন্যে চোখ বন্ধ করি আমার শুধু মনে হয় কেউ আমার মাথার ওপর আবার ঝাড় ফেলবে, তারপর অনেক রক্ত বেরিয়ে আসবে, অনেক রক্ত। মাথায় উৎকট ব্যথা হবে। আমি কিছুতেই একা ঘুমোতে পারছিলাম না আবরার। আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল কেউ আমাকে মারতে আসছে। আবরার ছোট্ট একটা দম ফেলে চেয়ার টেনে বসল। তার মনে হলো, হয়তো এত বড় একটা দুর্ঘটনায় ট্রমাটা এখনো কেটে ওঠেনি তনয়ার। আবরার তোনাকে আশ্বস্ত করে বলে উঠল, ভয় পাবেন না, এরকম কিছুই হবে না, এটা আপনার মনের ভুল। তনয়া ক্ষান্ত হল না এটুকুতে। খপ করে আবরারের হাতটা টেনে ধরে বলল, আমি কিচ্ছু জানি না আবরার, আমি শুধু জানি আপনি থাকলে আমি কনিছুকে ভয় পাই না। তনয়ার ধরে থাকা হাতটার দিকে একবার চোখ বোলালো আবরার। একটু অস্বস্তি লাগলো তার, কিন্তু সেসব প্রশমিত করে ঠান্ডা গলায় বলে উঠল, বুঝতে পেরেছি, এখন কি করতে বলছেন আমায়? তনয়া উদ্বিগ্ন হয়ে বলল, আপনি প্লিজ আমার সাথে থাকুন এখানে।
আবরার চকিত হয়ে বলল, কি বলছেন এসব? আমি কি করে? তনয়া মাঝপথে কথা কেড়ে নিয়ে বলল, সারা রাত নয়, আমি ঘুমোনো অবধি। তখন কার মতো? আমি ঘুমোলেই আপনি চলে যাবেন না হয়, কিন্তু এইটুকু সময় শুধু আমার পাশে বসে থাকুন। আমি জানি আপনি থাকলে আমার কোনো ক্ষতি হবে না। আবরার ঠোঁট কামড়ে কিছু একটা ভাবতে বসল। বুঝতে পারল তোনাকে বুঝিয়ে লাভ নেই। ওদিকে বাড়িতে স্নিগ্ধাও তো একা, মেয়েটা তো আরো ছোট। এদিকে তনয়ার এমন অসুস্থতার ওপর এমন ভয়ার্ত মুখ, তার ওপর ফোনে বলা সুইসাইডের কথা। কোনো কিছুকেই উপেক্ষা করতে পারছে না আবরার। দায়িত্ববোধ একটা মানুষকে যেমন সঠিক করে তোলে, ঠিক তেমনি মাঝে মাঝে কিছু ক্ষেত্রে হাত পা বেঁধেও দেয়। ঠিক যে অবস্থায় আজ সে নিজেই পড়ল। এতটা দোটানার শিকার নিজেকে এই প্রথমবার মনে হলো আবরারের। এখন তো মনে হচ্ছে তোফায়েলের প্ল্যানিংটা সাকসেসফুল হলেই ভালো হতো। অন্তত এতটা ঝামেলাগ্রস্ত মনে হতো না নিজেকে। তনয়া তীক্ষ্ণ চোখে তাকিয়ে আবরারকে দেখছে। আবরারের মৌনতা বলছে সে সফল। মুহূর্তে বাঁকা হাসি ফুটল তার ঠোঁটের কোণায়। মনে মনে বলল, ঠিক এইভাবে একদিন স্নিগ্ধার থেকে পুরোপুরি আপনাকে সরিয়ে আমার কাছে নিয়ে আসবো আবরার। খুব তাড়াতাড়ি। মাথায় কারো হাত বোলানো স্পর্শটা স্নায়ুতন্ত্রে বেশ ভালোভাবে নাড়া দিলে চোখ মেলল আবরার। পিটপিটিয়ে চোখ খুলতেই বুঝতে পারল তার মাথাটা কারো কোলে রাখা। কপালে ভাঁজ ফেলে মুখ ওঠালো আবরার। আবরারকে নড়ে উঠতে দেখে হাত থামিয়ে দিল তনয়া। চোখ তুলে তনয়ার মুখটা দেখতেই ধরফর করে সরে পড়ল আবরার। ভরকে গেল তনয়া। তাড়াহুড়ো করে বলল, কি হলো আবরার? আবরারের প্রথমে ভীষণ অস্বস্তি অনুভব হল। তনয়ার প্রশ্নের উত্তর না দিয়ে এদিকে ওদিকে ঘাড় ঘোরাল। কেবিনের থাই গ্লাস ভেদ করে বাইরের প্রকৃতির দিকে চোখ পৌঁছালে বোধগম্য হল রাতের অন্ধকার ফুরিয়েছে। আবরার তনয়ার দিকে জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে অধৈর্য গলায় বলল, সকাল হয়ে গেছে। তনয়া ওপর নিচ করতে করতে ক্ষীণ মাথা নাড়ল। ঠোঁটে হাসি টেনে বলল, সে তো অনেক আগেই হয়েছে। তবে আজকের সকালটা কিন্তু আমার কাছে অনেক বিশেষ, কেন জানেন? কারণ আজকে সকালের আলো আপনাকে নিয়ে দেখলাম আমি। কথাটায় আবরারের কোনো অভিব্যক্তি প্রকাশ পেল না। অস্থিরতা নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, উদ্বিগ্ন হয়ে বলল, আপনি আমায় ডাকেননি কেন তনয়া? তনয়া দুই ভ্রু নাচিয়ে বলল, ডাকবো কেন? আপনি তো ঘুমোচ্ছিলেন। আমার মনে হয় আপনি ক্লান্ত ছিলেন অনেক, তাই। আবরার মাঝপথে কথা কেড়ে নিয়ে বিরক্তি সমেত বলে ওঠে, আপনার আমাকে ডাকা উচিত ছিল তনয়া। আমি এখানে রাত কাটাতে আসিনি, আমার ফিরে যাওয়ার কথা ছিল। স্নিগ্ধা এখন কি ভাববে কে জানে। কথাটা বলে চিন্তিত মুখে কপালে লাগাতার দু আঙুল ঘষতে লাগলো আবরার। স্নিগ্ধার নাম শুনতাই মুখ চোখ শক্ত হয়ে আসে তনয়ার। তবে অভিব্যক্তি প্রকাশ করে না সে। আবরার তনয়ার দিকে এগিয়ে এসে বলল, আজ তো আপনার রিলিজ, তাই না? তনয়া গম্ভীর মুখে হ্যাঁ বোধক মাথা নাড়ল। আবরার ব্যস্ত গলায় বলল, বেশ, আমি এখন আসছি তাহলে। কথাটা শুনতাই তনয়া ধরফর করে বেড ছেড়ে উঠে দাঁড়ালো। আবরার দরজার দিকে হাঁটা ধরলে দ্রুত পায়ে এগিয়ে এসেই পেছনে থেকে ওর এক হাত টেনে ধরে ধৈর্যহীন হয়ে বলল, কোথায় যাচ্ছেন আপনি? আবরার ভ্রু কুঁচকে পেছনে ফিরে তাকায়। বলে ওঠে, কোথায় যাচ্ছি মানে? আবরারের মুখ চোখ দেখে উত্তেজনা মিয়ে এলো তনয়ার। চোখ নামিয়ে আওড়ে উঠল, না মানে আসলে। আবরার কপালে ভাঁজ নিয়ে তাকিয়ে থেকেই তনয়ার হাত থেকে হাতটা ছাড়িয়ে নিল নিজের। পরমুহূর্তে তনয়ার সামনে আঙুল তুলে তটস্থ হয়ে বলল, দেখুন তনয়া, পরশু থেকে অনেক কিছু সহ্য করেছি। এতটা ধৈর্য আমি কখনো কোনো কিছুতে দেখাইনি, যতটা আপনার প্রতি দেখিয়েছি। কিন্তু অনেক হয়েছে।
এবার এটা শেষ করা দরকার। আপনি এখন সম্পূর্ণ সুস্থ, তাই আপনার প্রতি দায়িত্ব কর্তব্য আমার এখানেই শেষ। এরপর আপনি আপনার বাবার রেসপন্সিবিলিটি বুঝতে পেরেছেন। তনয়া চুপ হয়ে তাকিয়ে রইল শুধু। আবরারের কথাগুলোর খুব কম সংখ্যকই কানে পৌঁছেছে তার। মনে মনে আবরারকে আটকানোর চিন্তায় ব্যস্ত তার পাকা মস্তিষ্ক। তনয়ার ভাবুক মুখ দেখে আবরার চোখ সরু করে বলল, আপনি কি শুনতে পেয়েছেন আমি কি বলছি? ধ্যান ভাঙে তনয়ার। সামান্য ইতস্তত করে বলে, না মানে আমি ভাবছিলাম বাবা আসা অবধি যদি থেকে যেতেন তবে অন্তত। আবরার ব্যস্ত গলায় বলল, আপনার বাবা কখন আসবেন না আসবেন সেসব আমি জানি না, আমাকে এখনই যেতে হবে। তনয়া কপাল কুঁচকে নিয়ে গলা বাড়িয়ে বলল, কেন এত তাড়া কিসের আপনার? আপনি সব সময় আমার থেকে পালিয়ে বেড়ান। আবরার অবাক হয়ে তাকালো। পরমুহূর্তে ঠোঁটে বাঁকা হাসি মেখে বলল, যেখানে আমি আপনার কাছে ধরা দেইনি সেখানে পালানো তো বহুদূরের ব্যাপার। এটুকু বলে কবজিতে বাঁধা ঘড়িতে হাত বোলালো আবরার। ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আজ স্নিগ্ধার ক্লাসের প্রথম দিন। আমার এখনই যাওয়া উচিত, না হলে দেরি হয়ে যাবে। আবরার আবারও হাঁটতে উদ্যত হলে তনয়া ডেকে উঠল পেছনে থেকে। আবরার। তীব্র বিরক্তি নিয়ে পেছনে ফিরল আবরার। দাঁত চিবিয়ে বলল, আপনার সমস্যা কোথায় তনয়া? বলতে পারেন আমাকে? তনয়া মুখ কালো করে নিয়ে বলল, আমার একা থাকতে অস্বস্তি লাগছিল তাই। আপনি বিরক্ত হলে ইটস ওকে, আপনি চলে যান। আবরার বিদ্রুপাত্মক হেসে বলল, সে তো আমি যাবই। আপনি বললেও না বললেও। আর বারবার ভয় লাগছে বলে কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? দেখুন, আপনি আমায় বাঁচিয়েছেন, তাই আপনার প্রতি যতটুকু কর্তব্য ছিল তার থেকেও অনেক বেশি করেছি আমি। এবার আমার ছাড় পাওয়ার দরকার। আপনি পুরোপুরি সুস্থ, তাই পাগলামির ভান করে ন্যাকামি করা বন্ধ করুন। দুটোই ভীষণ অসহ্য লাগে আমার কাছে। আর পারলে এই গায়ে পড়া অভ্যাসটাও পরিত্যাগ করুন। ইউজলেস। শেষের কথাগুলো অনেকটা ক্ষিপ্ত স্বরে বলল আবরার। তনয়ার চোখ ভরে আসে দুঃখে, আবরারকে ধরে না রাখতে পারার ক্ষোভে। তনয়ার চোখের পানিতে তোয়াক্কা করল না আবরার। আর এক মুহূর্ত দাঁড়াল না সে। বেরিয়ে পড়ল কেবিন ছেড়ে। তবে দরজা ঠেলে বাইরে আসতেই অন্য পাশ দিয়ে আসা তোফায়েলের মুখোমুখি হয়ে পড়ল আবরার। সাথে আমিনুলও রয়েছে। আবরার স্বাভাবিক নজরে দুজনের দিকে একবার চোখ বুলিয়ে পাশ কাটিয়ে হেঁটে গেলেও আমিনুল তোফায়েল দুজনেই অবাক চোখে তাকিয়ে রইল আবরারের যাওয়ার দিকে। এত সকাল সকাল আবরারের এখানে উপস্থিতির মানে কারোরই মাথায় ঢুকল না। একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করল কিছুক্ষণ। প্রশ্নের উত্তর নিতে তোফায়েলে চোখ সরিয়ে নিয়ে দ্রুত পায়ে কেবিনে ঢুকল। দরজা ঠেলতেই তোনাকে দাঁড়িয়ে থাকতে দেখে আরও একদফায় বিস্মিত হয়। মেয়ের মুখ চোখ খেয়াল করতেই বুঝতে পারল কিছু একটা ঘটেছে। না হলে তনয়ার চোখে জল কেন? আবরার নিশ্চয়ই আবার কিছু বলেছে। কি হয়েছে তনু? তনয়া ভেজা ক্ষিপ্ত চোখ নিয়ে বাবার দিকে তাকালো। উত্তর না দিয়ে এগিয়ে গিয়ে পা দুলিয়ে বসে পড়ল বেডে। তোফায়েল আমিনুলের দিকে তাকিয়ে বলল, তুমি রিসিপশনে গিয়ে সব ফর্মালিটি পূরণ করে এসো না হয়। আমি ততক্ষণ কথা বলি ওর সাথে। ওকে স্যার। ঘাড় কাত করে কথাটা বলে বেরিয়ে পড়ল আমিনুল। তোফায়েল সেদিকে থেকে চোখ সরিয়ে ধীর পায়ে এসে মেয়ের পাশে বসল। নরম গলায় বলল, আবরার এখানে কখন এলো? বাবার দিকে তাকালো না তনয়া। ঠান্ডা স্বরে জবাব দিল, কাল রাতে। তোফায়েল অবাক হলো এতে। বিচলিত ভাবে বলল, রাতে? কেন? তনয়া উদ্বেগহীন গলায় বলল, আমি ডেকেছিলাম, তুমি ডাকলে আর ও এলো। ও কি তবে তোমায় নিয়ে ভাবছে?
বাবার কথায় ভেতরের কষ্টটা নাড়া দিয়ে উঠল তনয়ার। আচমকা তোফায়েলের গলা জড়িয়ে ধরেই হাউমাউ করে কেঁদে উঠল। ঘটনাক্রমে হতভম্ব হয়ে পড়ল তোফায়েল। তনয়া ভাঙা গলায় আওড়ে উঠল, আমি কেন আবরারকে পেলাম না বাবা? কেন? ও কেন আমায় ভালো না বেসে অন্য কাউকে ভালোবাসল? আমি তো ওর জন্যে সব করেছি। তাহলে কেন? তোফায়েলের কাছে উত্তর নেই। মলিন মুখটা নিয়ে ধীর হাতে শুধু মেয়ের মাথায় হাত বোলালো সে। ভেতরে ভেতরে আক্ষেপ হলো খুব। তখন যদি সম্পত্তির লোভে আবরারকে ফাঁসাতে না চেয়ে সরাসরি আশাদের কাছে বিয়ের প্রস্তাবটা রাখতাম, আজ হয়তো আমার মেয়েটাকে এভাবে কাঁদতে হতো না। সবই আমার লোভের শাস্তি। কথাগুলো ভেবে ভারী এক দীর্ঘশ্বাস ফেলল তোফায়েল। কি লাভ আর? কিছু জিনিস জীবনে শুধু আফসোসই বাড়ায়, সমাধান দেয় না। আবরারও না হয় এর একটা হলো। যথাসম্ভব দ্রুত ড্রাইভ করছে আবরার। বারবার হাত ঘড়িটাও দেখছে। চিন্তাও হচ্ছে। সারারাত তনয়ার কাছে থাকা নিয়ে স্নিগ্ধা আবার উল্টোপাল্টা ভেবে বসল কিনা সেই চিন্তা। মাঝরাতে বউকে বাড়িতে একা রেখে অন্য মেয়ের কাছে যাওয়ার সংজ্ঞা তো ভীষণ ভয়ানক হয়, অন্তত একজন স্ত্রীর কাছে। মনে মনে শতবার প্রার্থনা করল আবরার এমন যাতে না হয়। স্নিগ্ধা যেন তাকে ভুল না বোঝে। উল্টো দিকের মানুষটার বিশ্বাস ভরসাই যে সব থেকে বড় শক্তি জীবনের। সেটাতেই যদি ফাটল ধরে, তবে বেঁচে থাকাই যে কানহীন মনে হয়। ড্যাশ 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 ড্যাশ। সিগন্যাল পড়তেই গাড়িতে ব্রেক কষল আবরার। শীতকাল হলেও আজকে রোদের প্রখরতা প্রতিদিনকার তুলনায় বেশ অনেক। খানিকটা ঘেমেও গিয়েছে সে। দুহাত দিয়ে কোটটা ঝাড়া দিয়ে হাত বাড়িয়ে এসিটা অন করল আবরার। রাস্তায় আজকেই জ্যাম, সিগন্যাল, সব ঝামেলা একসাথে। বিরক্তিতে ফোঁস করে একটা নিঃশ্বাস নিয়ে কাচের জানালা দিয়ে একবার বাইরে তাকালো আবরার। সেকেন্ডের কম সময়ে আবার চোখ ঘুরিয়ে সামনে তাকালো। আচমকা কিছু একটা খেয়াল পড়তেই কপালের রগগুলো টানটান হয়ে এলো। চমকে আবারও জানলা দিয়ে ফিরে তাকালো আবরার। বেশ অনেকটা দূরত্বে রাস্তার পাশে লাগানো পাইপ লাইনের ট্যাপ থেকে পানি খাচ্ছে মকবুল। রীতিমতো ঢকঢক করে খাচ্ছে। পেছনে থেকে দেখেও মকবুলকে চিনতে অসুবিধে হলো না আবরারের। দ্রুত হাতে গাড়ির ইঞ্জিন অফ করে সিট বেল্ট খুলে নিল সে। গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়ল। তারপর মুখমণ্ডলে পানির ঝাপটা দিয়ে ধীর সুস্থে ট্যাপ বন্ধ করল মকবুল। গলায় ঝোলানো গামছাটা দিয়ে মুখটা মুছে নিল। উল্টো ঘুরে হাঁটা দেয়ার আগেই খপ করে ওর ঘাড়টা চেপে ধরল আবরার। ঘটনাক্রমে হকচকিয়ে গেল মকবুল। ভয় ভয় পেছনে ফিরল কোনো মতে। চোখের সামনে আবরারকে দেখে জম দেখার মতো অনুভূতি হল। চোখগুলো বড় বড় হয়ে এলো, ভীত হয়ে এলো মুখটা। আবরার কিছু বলার আগেই ধরফড় করে বসে পড়ে ওর পা জড়িয়ে ধরল মকবুল। আবরার ভ্রু কুঁচকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল। মকবুল পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে বলল, সাহেব, আমার ভুল হয়ে গিয়েছে সাহেব। আমাকে পুলিশে দেবেন না। আমি গরিব মানুষ। সন্দেহ এবার গাঢ় রূপ নিল আবরারের। এতদিন সব কিছুর জন্যে মকবুলকে মনে মনে দায়ী ভাবলেও আজ মকবুলের এরূপ আচরণে সম্পূর্ণ পরিষ্কার যে ওই এসবের পেছনে রয়েছে। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে আসে আবরারের। মকবুলের কাঁধের এক পাশে শক্ত হাতে চেপে ধরে দাঁড় করালো ওকে। ভয়ে হাত পা শীতল হয়ে এলো মকবুলের। আবরারের সামনে হাত জোর করে বলল, সাহেব, আমি আর এরকম পাপ কাজ করব না। বিশ্বাস করুন। আবরার ভ্রু নাচিয়ে বলল, এত সহজে? যা করেছ তাতে কি তুমি ক্ষমার যোগ্য? মকবুল পূর্বের থেকেও বেশি কান্নায় ভেঙে পড়ল। আফসোসের সুরে বলল, টাকা দেখে আমি অন্ধ হয়ে গেছিলাম।
একটু ভালো থাকার লোভে ভালো মন্দের জ্ঞানটুকু লোপ পেয়েছিল আমার। যখন শুনলাম এই কাজের জন্যে পুরো 50,000 পাবো তখন আর না করতে পারিনি। সারা জীবন কাজ করলেও এত টাকা হবে না আমার। সেসব ভেবেই তনয়া ম্যাডামের কথায় রাজি হয়েছিলাম। এটুকু শুনতাই চোখ সরু করে নিল আবরার। মাঝপথে বলে ওঠে, কার নাম বললে? মকবুল ভেজা চোখে চেয়ে বলল, কেন স্যার? তনয়া ম্যাডাম। আবরার প্রথম দফায় বিস্মিত হল। কয়েক সেকেন্ড সময় নিল নিজেকে নিয়ন্ত্রণ করতে। আরও বিস্তারিত জানার আছে তার। পুনরায় মকবুলের দিকে তাকিয়ে সন্দিহান গলায় বলল, তোমাকে টাকা তো তোফায়েল দিয়েছিল, তাই না? আমাকে মারতে? মকবুল চোখ নামিয়ে নিয়ে বলল, জি। তবে তার আগে তনয়া ম্যাডামও টাকা দিয়েছিলেন। আবরার অবাক হয়ে বলল, আমাকে মারতে? মকবুল মৃদু না বোধক মাথা নেড়ে নরম গলায় বলল, স্নিগ্ধা ম্যাডামকে মারতে। বাড়িতে আসার পর থেকে মুখ দিয়ে টু শব্দ বের করেনি তনয়া। থম মেরে বসার ঘরের সোফাতেই বসে রয়েছে। তোফায়েল হাজার রকম কথা তুললেও তনয়া উত্তরে একটা বাক্যও বলেনি। অবশেষে বিরক্তি আর চেপে রাখতে পারল না তোফায়েল। বেশ ক্ষিপ্ত হয়ে বলে উঠল, কি শুরু করেছিস তুই? আমি কথা বলছি, তোর সাথে গায়ে লাগছে না? আবরারের জন্যে এখন শোক পালন করছিস, অথচ দেখ সে গিয়ে বউয়ের আঁচলের তলায় গিয়ে মুখ লুকিয়েছে। এতক্ষণ পর চোখ তুলল তনয়া। তোফায়েলকে একবার দেখে নিয়ে মুখ কালো করে বলল, কথাটা আমাকে রাগাতে বললেও আমি রেগে যাইনি বাবা। কষ্ট পেয়েছি, ভালোবাসায় ব্যর্থ হওয়ার কষ্ট। তীব্র বিরক্তিতে তেতো হয়ে এলো তোফায়েলের মুখটা। গুটি কয়েক ভাঁজ পড়ল কপালে। সেই এক মন্ত্র আওড়ে যাচ্ছিস, আবরার আবরার আবরার। আরে বাবা, একটা বাচ্চা মেয়েকেও এর থেকে অনেক কম বোঝালে চকলেটের বায়না ছেড়ে দেবে সে। অথচ তুই, তোর তো জ্ঞান বুদ্ধি সব হাঁটুতে নেমে এসেছে। আরে ও একটা বিবাহিত ছেলে, বউ আছে ওর। আগে যেমন তেমন হলেও এখন অন্তত ছাড়ে দে ব্যাপারটা। আর সব থেকে বড় কথা, ও তোকে ভালোবাসা তো দূর, পছন্দই করে না। তাহলে তুই কেন নির্লজ্জের মতো ওর পেছনে পড়ে আছিস? কোন অংশে কম আছে তোর? পুরো একদমে কথাগুলো বলে থামল তোফায়েল। ফোঁস করে একটা নিঃশ্বাস নিল। পাশ থেকে তনয়া থমথমে গলায় জবাব দিল, আমি সব জানি বাবা, তোমার আমাকে নতুন করে কিছু বলতে হবে না। আবরার বিবাহিত হওয়ার আগে থেকে আমি ওকে চেয়ে এসেছি। ওই মেয়েটা কতদিন হলো ওর জীবনে আছে? খুব জোর 8 মাসের এর মতো। ওর অনেক আগে আমি আবরারের লাইফে এসেছি, তাই আবরারের ওপর অধিকার ওর থেকে আমার বেশি। না কম, বেশি নয় তো। আবরার শুধুমাত্র আমার। মেয়েকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়েছে তোফায়েল। ভেতর থেকে অবসাদ ছাড়া কিছুই আসছে না এখন, তবুও শান্ত স্বরে বলল, দেখ মা, আবরারের চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল। আমি ওর থেকেও অনেক ভালো ছেলের সাথে তোর বিয়ে দেব। আমার আবরারকেই চাই বাবা। তোনাকে বুঝিয়ে লাভ নেই। কথাটা বেশ ভালোভাবে বোধগম্য হল তোফায়েলের। অহেতুক নিজের মস্তিষ্কের চাপ বাড়াতে চাইল না সে। প্রসঙ্গ পাল্টাতে বলে উঠল, এসব ছাড় এখন, দুপুরে কি খাবি? বাড়িতে খাবি নাকি বাইরে থেকে অর্ডার করব? তনয়া ঠান্ডা গলায় বলল, কিছুই না, আমি আবরারদের বাসায় যাব। তোফায়েল চমকে উঠে বলল, আবার? আবার সেই আবরারের কথা? বারবার বোঝাচ্ছি তাও শুনছিস না আমার কথা। তনয়া মৃদু তেতে উঠে বলল, শুনছি না যখন আমাকে বোঝাতে আসছো কেন তুমি? আমি কিছুতেই হার মেনে নেব না বাবা। বিশেষ করে ওই গায়া মেয়ে স্নিগ্ধার কাছে তো নই, কখনোই নয়। তনয়া ক্রুদ্ধ গলায় বিড়বিড় করল খানিকক্ষণ। তোফায়েল সেদিকে থেকে চোখ সরিয়ে নিল। এতটা অসহ্য লাগছে তার, যেটা প্রকাশ করলেও কম হবে।
ছোটবেলা থেকে ছেলে মেয়ের সব জেদ পূরণ করলে যা হয় আর কি। তার ওপরে একমাত্র মেয়ে, কঠোর কিছু বলতে চাইলেও মুখের দিকে তাকালে আর বলা হয়ে ওঠে না। সব বাবাদের এই একটাই জ্বালা হয়তো। কথাটা ভেবে টেবিলের ওপর থেকে সংবাদপত্রের কাগজটা হাতে তুলে নিল তোফায়েল। তোনাকে বোঝানোর থেকে কিছুক্ষণ পেপার পড়াও ভালো। তবে পেপারটা পুরোপুরি চোখের সামনে মেলে ধরার আগেই ডোরবেলের উৎকট শব্দটা বেজে উঠল। তোনয়া বাবার দিকে তাকালো। তোফায়েল হাত থেকে নিউজ পেপার রেখে দিয়ে উঠে দাঁড়ালো। তোনয়ার দিকে তাকিয়ে বলল, মনে হয় আমিনুল এসছে। দরজা খুলতে এগিয়ে গেল তোফায়েল। তোনয়া চোখ ফিরিয়ে নিয়ে বসে রইল চুপচাপ। আপাতত আবরারের ব্যাপারে অনেক কিছু ভাবার আছে তার। তোফায়েল লক টেনে খুলল। ওপাশে আবরারকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হল প্রথমে। তাৎক্ষণিক ভ্রু কুঁচকে বলে উঠল, তুমি? কৌতূহল নিয়ে দরজার দিকে তাকালো তোনয়া। আবরারকে দেখতেই বিস্ময় নিয়ে উঠে দাঁড়ালো। পরমুহূর্তে মনে মনে ভাবল হয়তো আবরার ফিরে এসছে তার টানে। ভাবতেই আপনা আপনি ঠোঁট দুটো বিস্তৃত হয়ে এলো তার। তোফায়েলের কথায় আবরার কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে ভেতরে এলো। তোফায়েলের ভ্রু কুঞ্চন গাঢ় হয়ে এলো আরো। আবরার কয়েক কদম এগিয়ে এসে তোনয়ার সামনে দাঁড়ালো। তোনয়ার মুখে স্ফীত খুশি লুটোপুটি খাচ্ছে। আবরার নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল তোনয়ার দিকে। তোনয়া আলোড়িত ধ্বনি নিয়ে বলে ওঠে, আমি ঠিক জানতাম আবরার, আপনি। পুরো কথা শেষ করতে দিল না আবরার। গায়ের সবটুকু শক্তি দিয়ে ঠাস করে একটা চড় বসালো তোনয়ার গালে। মুহূর্তেই সোফার হাতলের ওপর হুমড়ি খেয়ে পড়ল তোনয়া। ঘটনাক্রমে ভরকে গেল তোফায়েল। চোখ বেরিয়ে আসার উপক্রম হল তার। কোনো কিছু ভালোভাবে বুঝে ওঠার আগেই আবরার পুনরায় এগিয়ে গেল তোনয়ার দিকে। তোনয়া ঠোঁটের এক পাশ কেটে রক্ত বেরিয়েছে। আবরারের এমন আচরণের মানে বুঝে উঠতে পারল না সেও। ততক্ষণে আবরার এগিয়ে এসেই তোনয়ার এক বাহু শক্ত হাতে চেপে ধরে দাঁড় করালো ওকে। তোনয়ার হাত পা কাঁপছে। কাপা গলায় হা করে কিছু বলতে ধরলে আবারও ঠাটিয়ে এক চড় মারল আবরার। তোনয়া ছিটকে পড়ল মেঝেতে। তোফায়েল ধরফর করে এসে মেয়েকে ধরল। আবরারের দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে বলল, তোমার এত বড় সাহস! তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছ! তোনয়া বাবার সাথে ভয়ে গুটিয়ে গেল একেবারে। হকচকিয়ে তাকিয়ে রইল আবরারের দিকে। আবরার দাঁতে দাঁত চেপে তোফায়েলকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি আজ আমাদের মাঝে আসবেন না, না হলে আমি ভুলে যাব কখনো আপনি আমার বাবার বন্ধু ছিলেন। তোফায়েল বিস্মিত হয়ে বলল, মানে কি? এখন তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমার গায়ে হাত তুলবে তুমি? বেয়াদব ছেলে! বাবার এই শিক্ষা পেয়েছ? তোফায়েলের কথায় আবরার এবারও ভ্রুক্ষেপ করেনি। এগিয়ে এসে তোনাকে টেনে ওঠালো মেঝে থেকে। ভরকে গেল তোফায়েল। মুখে এত কথা বললেও আবরারের লাল চোখ দেখে এগোনোর আর সাহস পেল না। তবে মেয়ের অবস্থায় মনে মনে কিছু একটা পদক্ষেপ নেয়ার কথা আওড়াতে থাকে তোফায়েল। পরমুহূর্তে দিশেহারা গলায় বলে ওঠে, ওকে মেরো না আবরার, আমার মেয়েটা অসুস্থ। এতেও থামল না আবরার। পুনরায় তোনাকে মারতে হাত ওঠালে ভয় চোখ মুখ খিচে বন্ধ করে নিল তোনয়া। কেঁদে চেঁচিয়ে উঠে বলল, না মাকে আর মারবেন না আমাকে, প্লিজ। কথাটায় থমকে থেমে গেল আবরার। হাতটা নামিয়ে নিল। সারা শব্দ না পেয়ে কাপা চোখ মেলল তোনয়া। গালে স্পষ্ট 5 আঙুলের দাগ তো পড়েছেই, সাথে ঠোঁট কেটে বের হওয়া রক্তটা এখনো গড়াচ্ছে লাইন দিয়ে। আবরার দু চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিল। ক্রোধ প্রশমনের আপ্রাণ চেষ্টা চালালো কয়েক মুহূর্ত। তোনয়ার হেঁচকি উঠে গিয়েছে। তোফায়েল সুযোগ বুঝে পকেট থেকে ফোন বার করে ডায়াল করল আমিনুলের নম্বরে। আবরার তোনয়ার এক বাহু এখনো চেপে ধরে রেখেছে শক্ত করে। তোনয়া ঈষৎ কাঁপছে।
আবরার শক্ত গলায় বলে উঠল, কেন করলেন? তনয়া হেঁচকি তুলে ভাঙা গলা নিয়ে বলল, ককি করেছি আমি। আবরার আরো শক্ত করে চেপে ধরল তনয়ার হাতটা। ব্যথায় ককিয়ে উঠল তনয়া। আবরার দাঁত চেপে বলে ওঠে, আপনার যা রাগ আমার প্রতি, যা লড়াই আমার সাথে, তবে মাঝখানে কেন স্নিগ্ধাকে মারতে চাইলেন? কেন বলুন। শেষের কথাটা উত্তেজিত ভাবে চিল্লিয়ে বলল আবরার। রীতিমতো কেঁপে ওঠে তনয়া। আবরার সব জানতে পেরে গিয়েছে বুঝতে পেরে শুকনো ঢোক গিলে তোফায়েলের দিকে তাকায়। তোফায়েলের মুখে ভয়ের স্পষ্ট ছাপ দেখে চোখ সরিয়ে এনে আবারও আবরারের দিকে ফেরে তনয়া। ভীত গলায় বলে ওঠে, আমি তো কিছু করিনি, আমি তো। এটুকু বলতেই আবরার আগুন চোখে তাকায়। আবরারের চোখ দেখে বাকি কথা আর বলে উঠতে পারল না তনয়া। চুপ করে মাথা নিচে করে নেয়। আবরার ঝাড়া মেরে হাতটা ছেড়ে দেয় তনয়ার। এক কদম পিছিয়ে যায় তনয়া। ভয়ে এখনো হৃৎপিণ্ড লাফাচ্ছে তার। পরমুহূর্তে আবরার বিদ্রুপাত্মক হেসে উঠল। তনয়ার দিকে তাকিয়ে বলল, ভাবতেও অবাক লাগছে, স্নিগ্ধাও একটা মেয়ে আর আপনিও একটা মেয়ে। মেয়েদের মন তো অনেক নরম মমতাময়ী হয় শুনেছি, তাহলে আপনি এরকম কেন? বেহায়াপনার সমস্ত সীমা অতিক্রম করেও ক্ষান্ত হলেন না। শেষমেশ স্নিগ্ধাকে মারার প্ল্যান করলেন। কি ভেবেছিলেন ওকে মারলেই আমি আপনার কাছে চলে আসতাম? হা হেসে। একটু থেমে, আপনার মতো মেয়েকে দয়া করা যায়, ভালোবাসা যায় না? আপনি বারবার আমাকে জিজ্ঞেস করতেন না কেন আমি আপনাকে ভালোবাসিনি। এটাই তার কারণ আপনার অবশ মস্তিষ্ক, যেখানে কোনো ভালো নেই, আছে শুধু হিংসে, জেদ, অহংকার বোধ। আমি কেন? আপনার মতো একটা নির্লজ্জ মেয়েকে কোনো ছেলেই তার লাইফে অন্তত ভালোবেসে চাইবে না। আপনার মতো কুচক্রী মেয়েকে ভালোবাসার থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করাও টু মাচ বেটার। তবে কি জানেন, আমি একটু বেশি বোকামি করে ফেললাম। আপনার মিথ্যে পাগলামি গুলোকে সত্যি ভেবে আমি সেগুলাকে প্রশ্রয় দিয়ে গেলাম। মাঝরাতে আপনার হুমকিতে ভয় পেয়ে নিজের স্ত্রীকে একা ফেলে রেখে হাসপাতালে চলে এলাম। অথচ সেই মেয়েটা কিন্তু একটা বারও আমায় আটকায়নি, ধরে রাখেনি স্ত্রীর অধিকার বোধ দেখিয়ে, কারণ ওর মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, ও আপনার মতো নয়। ভেবেছিলাম আপনি একদিন শুধরে যাবেন, কিন্তু আমি ভুল ছিলাম। আপনি তো তোফায়েল পাঠানেরই সুযোগ্য কন্যা। ওনার মতো লোক ঠকানোই আশা করা যায় আপনার থেকে। আমিই বোকা যে কিনা বারবার এত কিছুর পরেও আপনাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে হাত গুটিয়ে বসেছিলাম। তোফায়েল বারবার মুঠোফোনের দিকে চোখ বোলাচ্ছে। আমিনুলের কোনো রেসপন্স নেই দেখে প্রতিবারের মতো এবারও হতাশ হয়ে মেয়ের দিকে তাকালো। তনয়া নিশ্চুপ চোখে নিচের দিকে তাকানো, চোখগুলো ভিজে চুপচুপে হয়ে গিয়েছে এতক্ষণে। ইস, মেয়েটাকে কি মারটাই না মারল, আর আমি বাবা হয়েও কিছু করতে পারলাম না। কথাটা ভেবে মুখটা কালো করে নিল তোফায়েল। আচমকা তোফায়েলের মাথায় এলো, আবরার সবটা জানলো কি করে? আমি ওকে মারতে চেয়েছি সেটা না হয় আমি নিজেই ওকে বলেছি, কিন্তু তনয়া যে ওর বউকে মারতে চেয়েছিল সেটা তো ওর জানার কথা নয়। তবে কিভাবে জেনেছে ও? যাই হোক, আবরার যা জেনেছে। এভাবে সবটা স্বীকার করে নিলে আমাদেরই বিপদ। যে কোনো একভাবে কথাগুলো ঘোরাতে হবে, কিংবা আবরারের কাছে কোনো প্রমাণ আছে কিনা পরখ করতে হবে। তোফায়েল এবার আবরারকে উদ্দেশ্য করে গলা বাড়িয়ে বলে উঠল, এই তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছ। সব শুনেছি, তাই বলে ভেবো না আমরা ভয় পেয়ে গেছি। আমার মেয়ে তোমার বউকে মারতে চাইবে কেন? হ্যাঁ, ও তো নিজেই তোমায় বাঁচাতে ছুটল। সব জেনেও তুমি আমার মেয়ের গায়ে মিথ্যে দায় দিতে চাইছ। জবাবে আবরার চোখগুলো সরু করে নিয়ে বলল, আপনি ঠিক কি জানতে চান?
আমি সত্যি বলছি কিনা এটাই, নাকি আমার কাছে আপনাদের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছেন। তোফায়েল হতবাক হয়ে ফাঁকা ঢোক গিলে ভাবল, এই ছেলের মাথায় কি বুদ্ধি রে। আবরার তনয়ার সামনে থেকে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো তোফায়েলের। ডান ভ্রু নাচিয়ে বলল, তা আপনাদের গৃহপালিত পুলিশ অফিসারকে তো দেখছি না, ফোন করে ডাকুন ওনাকে। তোফায়েল গম্ভীর মুখে জবাব দিল, ও ফোন ধরছে না। কথাটায় বাঁকা হাসল আবরার। বলল, ধরবে কি করে, বেচারা তো নিজেকে বাঁচাতে ব্যস্ত। তোফায়েল ভ্রু কুঁচকে বলল, মানে? আবরার চোখ ছোট করে বলল, আচ্ছা আপনার কি মনে হয় প্রত্যেকবার আবরার ফাহাদ চৌধুরীর পেছনে লাগবেন আপনারা আর আমি আপনাদের ছেড়ে দেব? উহু, না, এবার সেটা হচ্ছে না। তোফায়েল বুঝতে না পেরে বলল, কি বলতে চাও তুমি? ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ঝেড়ে কাশো। মার্ডার করতে চাইলেন আর জেলের ঘানি টানবেন না। আবরারের উদ্বেগহীন জবাবে তোফায়েল তনয়া বিস্ময় নিয়ে একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করল। পরমুহূর্তে তোফায়েল বিদ্রূপ করে হেসে বলল, তোফায়েল পাঠানকে জেলের ঘানি টানাবে কার বাপের সাধ্যি? আবরার দৃঢ়তা নিয়ে বলল, প্রমাণ পেলে একটা মামুলি আসামি ঠিক যেরকম, তোফায়েল পাঠানও ঠিক সেরকম। তোফায়েল গা দুলিয়ে বলল, তা তুমি কি প্রমাণ দেবে শুনি? এই রকম ফ্যাচ ফ্যাচ করলেই তো কেউ আর বিশ্বাস করবে না তোমার কথা। উপযুক্ত প্রমাণ দেখাতে হবে, বুঝলে? আবরার ভ্রু নাচিয়ে বলল, আচ্ছা এটার থেকে বড় প্রুফ আর কি হতে পারে? কথাটা বলে হাতের ফোনের স্ক্রিনে কিছু একটা প্লে করে তোফায়েলের সামনে ঘুরিয়ে ধরল আবরার। সেখানে মকবুলকে দেখতেই চোখ ছানাবড়া হয়ে এলো তোফায়েলের। মকবুল সব কিছু স্বীকার করে নিয়েছে, তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ, যেখানে মকবুল স্পষ্ট নাম উল্লেখ করেছে তার আর তনয়ার। চিন্তিত ভাবে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়েই হাত বাড়িয়ে ফোনটা কেড়ে নিতে উদ্যত হল তোফায়েল। অমনি ফোনটা শূন্যে ছুঁড়ে অন্য হাত দিয়ে খপ করে ধরে নিল আবরার। বাঁকা হেসে বলল, এসব চালাকি আমার সাথে নয় মিস্টার তোফায়েল। চিন্তায় তনয়ার ঠোঁটগুলো শুকিয়ে এলো, অধৈর্য হয়ে এগিয়ে এসে বলে উঠল, আবরার প্লিজ, আমার ভুল হয়ে। মাঝপথে কথা কেড়ে নিল আবরার। আঙুল উঁচিয়ে বলল, আপনার থেকে আমি কোনো কিছু শুনতে চাই না তনয়া, নো মোর ওয়ার্ডস। তনয়া হতাশ হয়ে দমে গেল। আবরার পুনরায় তোফায়েলের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে হেসে বলে উঠল, তাহলে মিস্টার তোফায়েল রেডি তো মেয়ের শ্বশুর বাড়ি যাওয়ার জন্যে? এবার কে বাঁচাবে আপনাদের? আমিনুল। সে তো নিজ হাতে আপনাদের নামে কেস লিখল, মার্ডার কেস। ভাগ্যিস বেচারার নামটা বলেনি মকবুল, না হলে চাকরি তো গোল্লায় যেত। এনিওয়ে, আমি কি করেছি বলুন তো? আসার আগে পুলিশের হাতে মকবুলকে তুলে দিয়ে এসছি। এবার পালা আপনার আর আপনার মেয়ের, কারণ আপনাদের মতো কিডদের তো আর বাইরে রাখা যায় না। দেখা গেল কাউকে আবার হুল ফুটিয়ে দিলেন। এখন আপনাদের পালানোরও তো কোনো উপায় নেই আর, কারণ মিনিট 5 মধ্যেই পুলিশ আসছে আপনার বাসায়। আমি বরং ততক্ষণ এখানে বসে রেস্ট নেই। আপনাদের সার্ভেন্টকে বলুন তো আমায় 1 কাপ কফি দিতে। আর হ্যাঁ, ব্ল্যাক কফি, ওকে। কথাটা বলে সোফার ওপর আয়েশি ভঙ্গিতে বসে পড়ল আবরার। তোফায়েল মেয়ের মুখের দিকে আহত চোখে তাকিয়ে চিন্তায় মাথায় হাত দিয়ে বসে পড়ল আবরারের সামনের সোফায়। তোনাও কপালের ঘাম মুছে বাঁচার উপায় ভাবতে লাগল। সেদিকে একবার চোখ বুলিয়ে আবরার মুচকি হেসে ফোন স্ক্রুলিংয়ে মনোযোগ দিল। আচমকা কোনো একটা ছবি স্কিপ করতে গিয়েও থেমে গেল আবরার। পিপল ইউ মে নো এর প্রথম সারির একটি ছবিতে চোখজোড়া আঠার মতো আটকে এলো তার। বরাবরের থেকে একটু বেশি উৎকট স্পিডে এসে গাড়িটাতে ব্রেক কষল আবরার।
এরপর দ্রুত হাত চালিয়ে বেরিয়ে এলো দরজা খুলে। চোখে মুখে রাগ ছোটাছুটি করছে তার। ক্রোধে চোখা নাকের ডগাটা লাল আভা দিচ্ছে। বাড়ির সদর দরজায় এসে কলিং বেল বাজালো আবরার। কয়েক মুহূর্ত অপেক্ষা করার পরেও দরজা খুলল না স্নিগ্ধা। এতে রাগটা আরো জেগে বসল কাঁধে। ব্যগ্রতায় দরজার লোকটা টেনে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাঙার চেষ্টা চালালো। পরমুহূর্তে কিছু একটা মাথায় এলে প্যান্টের পকেটে হাত ঢোকালো আবরার। বুঝতে পারল দরজার এক্সট্রা চাবি তার সাথে আছে। চাবিটা বের করে নিয়ে হাত চালিয়ে দরজা খুলতে সময় নিল না সে। হন্তদন্ত পা চালিয়ে ভেতরের ঘরে এলো আবরার। মকবুল যাওয়ার পর এখন এই বাড়িতে শুধু স্নিগ্ধা আর সে। আগে একা মানুষ থাকার দরুন একজনের ব্যতিরেকে অন্য কোনো কাজের লোকের দরকার পড়েনি তার। শূন্য বাড়িতে আবরারের পায়ের জুতোর শব্দটা একটু বেশিই ভারী শোনাল। হাত দিয়ে রুমের দরজা ঠেলল আবরার। দরজায় বাইরে দাঁড়িয়েই পুরো রুমে একবার চোখ বোলালো। কক্ষ একবারে ফাঁকা। স্নিগ্ধা কোথাও নেই। তার মানে ফেসবুকে দেখতে পাওয়া ছবিটাই সত্যি। অস্থিরতায় বিছানার ওপর বসে পড়ে হাত দিয়ে মাথা চেপে ধরল আবরার। মাথার একপাশে যন্ত্রণা হচ্ছে। তার মধ্যে সকাল থেকে কিছুই পেটে পড়েনি এখন অবধি। যার জন্যে উদ্ভ্রান্তের মতো ছুটে আসা নিয়ে ভাবছিল সে কিনা এখন ছেলেদের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা চিবোচ্ছে। ভাবতেই ক্রোধানল চেপে ধরল আবরারকে। মনে মনে শপথ নিল আজ স্নিগ্ধার এতটা সাহসিকতার মূল্য বেশ ভালোভাবে চুকিয়ে নেবে সে। হাত ঘড়িতে একবার চোখ বোলালো আবরার। দুপুর 1:30 বাজে এখন। দেখা যাক মহারানী কখন আসেন। আধ ঘন্টার মধ্যে বাড়ির সামনে গাড়ি পার্ক করার শব্দ এলো কানে। হাতের ম্যাগাজিন থেকে চোখ উঠিয়ে দরজার দিকে একবার তাকালো আবরার। গাড়ি দেখে বোধগম্য হল স্নিগ্ধা সাথে হেনালকে নিয়ে গেছিল। সদর দরজা খুলে রেখেছে আবরার। স্নিগ্ধার একটু তাড়াতাড়ি আসতে যাতে অসুবিধা না হয় তার এক ক্ষুদ্র প্রয়াস এটা। কয়েক সেকেন্ড পরই গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো স্নিগ্ধা। হাতে মোটা একটা বই। বইটা দেখতে পেয়ে আবরারের ভীষণ কৌতুকের ন্যায় মনে হলো। ভাবল স্নিগ্ধা হয়তো এটা শো অফ করতে নিয়েছে সাথে। সেদিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবরার আবারও চোখ রাখল ম্যাগাজিনের পাতায়। প্রথমে সদর দরজা খোলা দেখে থমকালো স্নিগ্ধা। কপালে ঈষৎ ভাঁজ পড়ল। পরক্ষণে কৌতূহল নিয়ে পা চালিয়ে ভেতরে আসতেই আবরারকে সোফার ওপর বসে থাকতে দেখে বেরিয়ে এলো চোখ দুটো। বিস্মিত হয়ে তাকিয়ে রইল। স্নিগ্ধার মুখের অভিব্যক্তি বুঝতে আবরার পুনরায় ওর মুখের দিকে চোখ তুলে তাকায়। সাথে সাথে স্নিগ্ধা মিষ্টি করে মুচকি হেসে ব্যস্ত গলায় বলে, আপনি কখন এলেন? ব্যাস। স্নিগ্ধার হাসিটা দেখতেই ক্রোধ সব পানসে হয়ে আসে আবরারের। এতক্ষণের জমে রাখা রাগ কর্পূরের মতন উবে যেতে শুরু করে। তবুও স্নিগ্ধার সামনে মুখটা শক্ত করে রাখতে যথাসম্ভব গম্ভীরতা নিয়ে বসে রইল আবরার। আবরার উত্তর না দেয়ায় স্নিগ্ধা তাড়াহুড়ো করে এগিয়ে এসে বসে পড়ে ওর পাশে। চিন্তিত মুখে বলে, আপনি কি কিছু খেয়েছেন? আপনার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে।
আবরার এবারও উত্তর দেয় না, গুম মুখ করে বসে থাকে। স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলে ওঠে, কথা বলছেন না কেন? আবরার একবার স্নিগ্ধার দিকে পাশ ফিরে তাকিয়ে আবারও চোখ সরিয়ে সামনের দিকে তাকায়। ভেতরে ভেতরে পূর্বের রাগ জমা করার চেষ্টা চালায়, অন্তত কঠোর হয়ে স্নিগ্ধাকে কিছু বলার চেষ্টা। পরমুহূর্তে স্নিগ্ধা আনন্দ ধ্বনি নিয়ে বলতে শুরু করে, জানেন আমি কোথায় গিয়েছিলাম? ভার্সিটিতে। দুটো ক্লাস হয়েছে আজ, আর কতগুলো বন্ধু হয়েছে আমার। ওদের মধ্যে মেঘ সব থেকে ভালো। ও খুব ভালো ছাত্রী। আর আজ ওর জন্মদিন ছিল, তাই আমাদের সবাইকে ফুচকা খাইয়েছে ও। আমি প্রথমে যেতেই চাইনি, কিন্তু ও জোর করে নিয়ে গেল। আমি আপনার জন্যে সকাল থেকে অপেক্ষা করছিলাম, কিন্তু আপনি আসছিলেনই না। তাই হেনাল ভাইকে নিয়ে আমি চলে গেলাম ভার্সিটিতে। আমি তো চিনি না, ভাগ্যিস হেনাল ভাই চেনে। আজ যদি না যেতাম আমি তো কারো সাথেই পরিচিত হতে পারতাম না। দেখা যেত সবাই সবার সাথে পরিচিত হয়ে নিত, নিজেদের মতো বন্ধু বানিয়ে নিত। তারপর কাল যখন আমি যেতাম তখন সবার মধ্যে আমার খুব অস্বস্তি হতো। আমি একা গিয়েছি বলে আপনি রাগ করেননি তো? আচ্ছা, আপনি এলেন না কেন? তনা আপুর কি রিলিজ হয়ে গিয়েছে? আপনি কি ওনাকে বাসায় পৌঁছে দিতে গিয়েছিলেন? তাই জন্যে আসতে দেরি হয়ে গেছিল। পুরো একদমে গোলাগোল করে কথাগুলো আউড়ে থামল স্নিগ্ধা। আবরার অদ্ভুত চোখে তাকিয়ে আছে ওর দিকে। এমন দৃষ্টিতে মুগ্ধতা আছে নাকি ক্রূর বোধগম্য হচ্ছে না স্নিগ্ধার। কৌতূহল নিয়ে বলল, আপনার কি হয়েছে বলুন তো? শরীর খারাপ লাগছে। আবরার উত্তরে এবার ঠোঁট দুটো এলিয়ে হাসল। স্নিগ্ধার দিকে তাকিয়ে উদ্বেগহীন গলায় বলল, তোমার আমার ওপর রাগ হচ্ছে না? স্নিগ্ধা ভ্রু কুঁচকে নিয়ে অবাক হয়ে বলল, অহেতুক রাগ কেন হবে? আবরার সামান্য হেসে থেকেই বলল, অহেতুক কোথায়? এই যে আমি মাঝরাতে তোমাকে একা ফেলে তনয়ার কাছে গেলাম। সারা রাত ওখানে ছিলাম, তোমার ক্লাসের প্রথম দিন জেনেও সময় মতো এলাম না, এত কিছুর পরেও তোমার রাগ হলো না আমার ওপর? স্নিগ্ধা মুচকি হেসে বলল, ভালোবাসায় বিশ্বাস থাকলে রাগ হয় না, অভিমান হয়। আমারও অভিমান হয়েছিল, কিন্তু এই যে আপনাকে দেখলাম সব অভিমান জলে গুলে গিয়েছে। আবরার তৃপ্তিসূচক শব্দহীন হাসি হাসল। পরক্ষণে মুখটা কালো করে বলল, কিন্তু আমার খুব রাগ হয়েছিল তোমার ওপর। স্নিগ্ধা অবাক হয়ে বলল, আমার ওপর রাগ? কেন? কি করেছি আমি? জবাবে আবরার পকেট থেকে ফোনটা বের করে স্নিগ্ধার সামনে ধরল। আঙুল ইশারা করে বলল, এই ছবিটা দেখে। স্নিগ্ধা চোখ সরিয়ে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। আজকে বন্ধুদের সাথে ফুচকা খাওয়ার সময়ে তোলা ছবির কোনো একটা ভেসে আছে সেখানে। হাতে এক প্লেট ফুচকা সমেত হাসিমুখে দাঁড়িয়ে আছে সে। এক পাশে মেঘ আর অন্য কয়েকজন মেয়ে, অন্য পাশে দুটো ছেলে। স্নিগ্ধা কপালে ভাঁজ ফেলে আবরারের দিকে তাকিয়ে বলল, এটা তো ওই সময়কার ছবি। ওরা সেলফি নিচ্ছিল তখন। এটা দেখে রাগ কেন করলেন?
আবরার একটা নিঃশ্বাস ছেড়ে ফোনটা টেবিলের ওপর রেখে দিয়ে বলল, জানি না। তবে রাগের প্রথম এবং একমাত্র কারণটা ছিল তোমার পাশের ছেলেটা তোমার দিকে কেমন ড্যাবড্যাব করে তাকিয়েছিল সে নিয়ে। আমার বউয়ের দিকে ও ওভাবে কেন তাকাবে? স্নিগ্ধা প্রথমে নাক মুখ কুঁচকে নিল, পরমুহূর্তে ঠোঁট বাঁকিয়ে হেসে দুই ভ্রু নাচিয়ে বলল, বাবা, এত জেলাস? আবরার স্নিগ্ধার দিকে ঝুঁকে যায়, শীতল গলায় বলে, যা আমার তা শুধুই আমার। কথাটা বলে স্নিগ্ধার ঠোঁটে ছোট্ট করে চুমু খায় আবরার। স্নিগ্ধা কিছু বলতে ধরলেও ওর ঠোঁটে নিজের আঙুল ছুঁয়ে থামিয়ে দিয়ে বলে, আমি কথা দিচ্ছি আর কখনো এসব কারণ নিয়ে তোমার ওপর রাগ করব না। সব সময় তোমাকে বিশ্বাস করব। আই প্রমিস ইউ। স্নিগ্ধা মুগ্ধতায় হেসে আবরারের বুকে মুখ লোকায়। আবরার আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নেয় ওকে। ভেতরে ভেতরে ভীষণ আক্ষেপ হয় তার। খানিকক্ষণ আগেও মেয়েটাকে মনে মনে উল্টোপাল্টা বকছিলাম, তাও সামান্য একটা ছবি দেখে। অথচ আমি এত কিছু করার পরেও ও একটুও রাগ করল না, সন্দেহ করল না আমায়। উল্টে কত সহজভাবে নিল তনয়ার বিষয়টা। সত্যিই আমার পরি ব্যতিক্রম। সবার থেকে আলাদা আমার পরি, সবার থেকে। কিছু সময় বাদে স্নিগ্ধা আবরারের বুক থেকে মুখ ওঠালো। উদ্বেগ নিয়ে প্রশ্ন ছুড়ল, আচ্ছা, তনা আপুর কাল রাতে কি হয়েছিল? আবরার ভাবলেশহীন ভাবে স্বাভাবিক গলায় বলল, নাটক করছিল, কিছুই হয়নি। স্নিগ্ধা চোখ জোড়া বড় বড় করে বলল, তার মানে আমি ঠিক ভেবেছিলাম? কথাটায় আবরার সরু চোখে তাকিয়ে বলল, আজকাল তুমিও ভাবছ? বাহ, বেশ বুদ্ধি হয়েছে দেখছি। স্নিগ্ধা ভাব ধরে বলে ওঠে, হবে না। আফটার অল স্নিগ্ধা আবরার চৌধুরী। আবরার ঠোঁট প্রসারিত করে হাসে, পরমুহূর্তে মুখটা সিরিয়াস করে বলে, ভার্সিটির কোনো ছেলেদের সাথে মিশবে না। আমি এসব ছেলে বন্ধু পছন্দ করি না। স্পেশালি তোমার আশেপাশে তো নয়। স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলল, তনা আপু যে আপনার বন্ধু ছিল তার বেলা। মেয়ে বন্ধু তো ঠিকই পছন্দ করেন। স্নিগ্ধা অধিক উৎকণ্ঠিত গলায় বলল, তনয়া আপু এরকম করল? আমি তো ভাবতেই পারছি না। আবরার পরিতাপের সুরে বলল, কিছু মানুষ কুকুরের লেজের মতো হয়, বাঁকা তেরা। ছাড়ো এসব। এটুকু বলে স্নিগ্ধার গালে হাত ছোঁয়ালো আবরার, বলল,
খিদে পায়নি। স্নিগ্ধা মাথা নেড়ে বলল, না, কিন্তু আপনার খুব খিদে পেয়েছে তাই না? আপনি বসুন, আমি এক্ষুনি খাবারের বন্দোবস্ত করছি। আবরার মৃদু হেসে ঘাড় কাত করে সায় দিল। স্নিগ্ধা কোলের উপরে রাখা বইটা পাশে রেখে দিয়ে উঠে দাঁড়াল। ছেলেটা কে ছিল? স্নিগ্ধা কোনো কিছু না ভেবে বেশ সহজভাবে জবাব দিল, মেঘের ভাই। একই ভার্সিটিতে পড়ে। দেখে তো তোমার ব্যাচমেট মনে হয়নি, সিনিয়র লাগছিল। হ্যাঁ, সিনিয়র তো। 4th ইয়ারে উনি। স্নিগ্ধা এটুকু বলে পরমুহূর্তে কৌতূহল নিয়ে বলল, কিন্তু কেন? আবরার হাতটা ছেড়ে দিল স্নিগ্ধার। লম্বা আবরার ছাড়ুন, আমার দেরি হয়ে যাবে। কথাটা শুনলেও মানল না আবরার। উল্টে ঘুমঘুম চোখে নাক ঘষতে লাগলো স্নিগ্ধার গলাতে। স্নিগ্ধা শিউরে উঠে মৃদু গলায় বলল, আবরার, প্লিজ এখন এসব পাগলামি করবেন না, আমার লেট হয়ে যাবে। আবরার নাক সরিয়ে এনে থুতনি রাখল স্নিগ্ধার বাম পাশের কাঁধের ওপর। আয়নার দিকে স্নিগ্ধার ভেসে থাকা মুখের দিকে চেয়ে বাঁকা হেসে গেয়ে উঠল। তুমি নারী নাকি পরী, নিজে নিজেই করবে ভুল। আমি তো হায় একটি মানুষ খুঁজে পাই না কোনো কুল। স্নিগ্ধা প্রথম দফায় অবাক হয়ে তাকিয়ে পরমুহূর্তে হেসে ফেলল। আবরার ছোট্ট করে স্নিগ্ধার গালে চুমু খেয়ে শান্ত গলায় বলল, আমি যাচ্ছি না বলে রাগ করো না। কনফারেন্স আছে বললাম না, ওদিকটায় গেলে অফিসে ঢুকতে ভীষণ দেরি হয়ে যাবে। উত্তরে স্নিগ্ধা গাল ফুলিয়ে বলল, রাগ করব যদি আমাকে নিয়ে আসতে না যান। আবরার মুচকি হাসল। স্নিগ্ধাকে আরেকটু শক্ত করে পেঁচিয়ে ধরে বলল, সেটা আপনি বললেও যাব, না বললেও যাব। কথাটা বলে স্নিগ্ধার চুলে চুমু খেলো আবরার। স্নিগ্ধা প্রথমে হেসে আবারও ব্যস্ততা নিয়ে বলল, এখন ছাড়ুন, তৈরি হচ্ছি। এবার স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে সরে এলো আবরার। আপাদমস্তক একবার দেখল ওকে। পরমুহূর্তে কপালে ভাঁজ ফেলে বলল, শাড়ির কুচিগুলো এলোমেলো কেন? ঠিক করনি। স্নিগ্ধা চুল বাঁধতে বাঁধতে বলল, না, সময় পাইনি।
আফরার ছোট্ট একটা শ্বাস টেনে বসে পড়ল হাঁটু মুড়ে। স্নিগ্ধা হাতের কাজ থামিয়ে ভ্রু কুঁচকে নিচের দিকে তাকালো। আবরার কি করতে চাইছে বুঝে উঠল না। আবরার হাত বাড়িয়ে একে একে স্নিগ্ধার কুচিগুলো সুন্দর করে গুছিয়ে দিতে লাগল। এতে যেন চোখ বেরিয়ে আসার উপক্রম হলো স্নিগ্ধার। অবাক চোখে দেখতে লাগলো আবরারকে। আবরার সবকিছু একেবারে ঠিকঠাক করে গুছিয়ে দিয়ে মুখ তুলে স্নিগ্ধার দিকে তাকালো। ভ্রু নাচিয়ে বলল, এখন ঠিক আছে। স্থিরভাবে চেয়ে থেকে স্নিগ্ধা হ্যাঁ বোধক মাথা নাড়ল শুধু। মুখে কোনো কথা আসছে না তার। আবরার উঠে দাঁড়িয়ে স্নিগ্ধার এক গালে হাত ছুঁয়ে ঠোঁটে গিয়ে চুমু খেলো ওর কপালে। পরক্ষণে সরে আসতে চাইলেও পারল না। ইতোমধ্যে স্নিগ্ধা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে ওকে। আবরার বেশি না ভেবে নিজেও হাত ঠেকিয়ে ধরল স্নিগ্ধাকে। পরক্ষণে বাঁকা হেসে বলল, এখন বুঝি দেরি হচ্ছে না। কথাটায় স্নিগ্ধা মৃদু হাসল, কিন্তু মুখ তুলল না আবরারের বুক থেকে। একজন স্ত্রীর কাছে পৃথিবীর সব থেকে শান্তির জায়গায় যে তার স্বামীর প্রশস্ত বুকটা। এই মেয়ে শোনো। পেছনে থেকে পুরুষালী গলার আওয়াজ পেয়ে দাঁড়িয়ে পড়ল স্নিগ্ধা। জিজ্ঞাসা নিয়ে ঘুরে তাকালো। মৃণালকে দেখে কপালের ভাঁজ মিলিয়ে স্বাভাবিক হয়ে এলো তার মুখ চোখ। ওপাশ থেকে মৃণাল এগিয়ে এসে দাঁড়ালো স্নিগ্ধার সামনে। তোমার নাম স্নিগ্ধা না? উত্তরে ওপর নিচ দুবার মাথা ঝাঁকালো স্নিগ্ধা। মৃণাল খানিকক্ষণ তাকিয়ে থেকে চোখটা নামিয়ে নিল। পরমুহূর্তেই আবারও ওর দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে চেনো? এবারও ওপর নিচে মাথা ঝাঁকায় স্নিগ্ধা। ব্যাপারটায় মৃণাল ভ্রু কুঁচকে বলল, তুমি কি কথা বলতে পারো না? কাল তো খুব কথা বলছিলে। স্নিগ্ধা মুখ কালো করে বলল, কাল তো মেঘ ছিল, আজ? মৃণাল মাঝপথে কথা থামিয়ে ভ্রু নাচিয়ে বলল, আজ? আজ মেঘের ভাই আছে, একই তো। স্নিগ্ধার খুব বিরক্ত লাগলো কথাটায়, কিন্তু প্রকাশ না করে চুপ করে রইল। একবার চোখ ঘুরিয়ে এদিকে ওদিকে নজর দিল মেঘকে খুঁজে পাওয়ার আশায়। বিষয়টা চোখে পড়লে মৃণাল চোখ সরু করে বলে ওঠে, কাউকে খুঁজছো? স্নিগ্ধা মৃণালের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়ল, পরমুহূর্তে ব্যস্ত গলায় বলল, মেঘ আসেনি ভাইয়া। ভাইয়া শব্দটা বোধহয় খুব একটা পছন্দ হলো না মৃণালের। নাক মুখ কুঁচকে নিয়ে বলল, আমি তোমার ভাইয়া কবে হলাম? স্নিগ্ধা বেশ সহজভাবে বলল, কেন? আপনি তো মেঘের ভাই তাহলে। মেঘের ভাই তাই বলে তোমার নই? ওকে, আমাকে ভাইয়া বলে ডাকবে না। স্নিগ্ধা বোকা চাহনি দিয়ে বলে ওঠে, কি বলে ডাকবো তাহলে? মৃণাল মুখটা সিরিয়াস করে বলল, ডাকবে কিছু একটা, তবে ভাইয়া নয়। স্নিগ্ধা খানিকক্ষণ ভাবুক ভঙ্গিতে তাকিয়ে থাকল। কিছু একটা মাথায় আসতেই চট করে বলল, তাহলে কাকা বলে ডাকি। আমার বাবা একা তো, আমার একটা কাকার খুব শখ ছিল।
ডাকবো। কথাটা শুনে মৃণাল হতভম্ব হয়ে গোল চোখে কিছু সময় তাকিয়ে থাকলো স্নিগ্ধার মুখের দিকে। পরক্ষণে মৃদু ধমকে বলল, এই মেয়ে, ফাজলামো করছো আমার সাথে? কোন দিক থেকে আমাকে কাকার মতো দেখতে? স্নিগ্ধা ঠোঁট উল্টে বলল, বারে আপনিই তো বললেন ভাইয়া বাদে যে কোনো কিছু ডাকতে। কথাটা বলে মুখ টিপে হাসল স্নিগ্ধা। বিষয়টা খেয়াল করতেই মৃণাল তীক্ষ্ণ চোখে তাকায়। স্নিগ্ধা যে মজা করছে সেটা বেশ ভালোভাবেই বোধগম্য হল তার। হা করে কিছু বলতে ধরলে ওপাশ থেকে স্নিগ্ধার নাম ধরে ডেকে ওঠে মেঘ। স্নিগ্ধা। ডাক শুনে মৃণাল স্নিগ্ধা দুজনেই সেদিকে ফিরল। মেঘকে দেখে উদ্ভাসনায় হাত উঁচু করে ক্ষীণ আলাপচারিতা সারল স্নিগ্ধা। অন্যদিকে বনকে দেখামাত্রই মুখটা কালো করে নিল মৃণাল। মাথা চুলকে স্নিগ্ধার দিকে ফিরল। মেঘ ততক্ষণে এগিয়ে এসে দাঁড়ালো ওদের মাঝখানে। মুখে হাসি মেখে বলল, কেমন আছিস? স্নিগ্ধা মাথা নেড়ে বলল, আলহামদুলিল্লাহ। তুই? ভালো। কথাটা বলে মেঘ মৃণালের দিকে তাকায়, সাথে সাথে ভ্রু কুঞ্চিত করে বলে, তুমি এখানে কি করছো? মৃণাল প্রথমে থতমত খায়, পর মুহূর্তে তুতলে বলে ওঠে, এম নি। কাল বললি না তোর বন্ধু এই মেয়েটা, তাই একটু। মেঘ খানিকক্ষণ চোখ ছোট করে তাকিয়ে থাকলো মৃণালের দিকে। মৃণাল অস্বস্তিতে এদিক ওদিক চোখ ঘোরায়। পরক্ষণে মেঘ স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, চল ক্লাসে যাই। স্নিগ্ধা আর মৃণালের দিকে তাকালো না। মেঘের কথায় মাথা নেড়ে হাঁটা ধরল ক্লাসরুমের দিকে। মৃণাল আহত হয়ে সেদিকে তাকিয়ে রইল। নিজের হ্যাঁ, কিন্তু তোর তো কোনো মেয়েই পছন্দ হয় না। মৃণাল মুচকি হেসে বলল, এবার হয়ে গেছে। সুমন অবাক হয়ে তাকিয়ে বলে উঠল, তাই? কাকে? মৃণাল প্রথমে লাজুক হাসে, পরমুহূর্তে সুমনের চিবুকে হাত ছুঁয়ে কৌতুক সুরে বলে ওঠে, তোকে।
কথাটা বলেই অট্টহাসিতে ফেটে পড়ল মৃণাল। আর নাক মুখ কুঁচকে মৃণালের দিকে তাকিয়ে রইল সুমন। ভাইয়া কি বলছিল রে? ভাইয়া ডাকতে নিষেধ করছিল। বেঞ্চে বসতে বসতে উত্তর দিল স্নিগ্ধা। মেঘ অবাক চোখে তাকিয়ে বলল, কি? স্নিগ্ধা ভাবলেশহীন ভাবে জবাব দেয়, হ্যাঁ। অস্থিরতায় মেঘ মাথা নেড়ে বলল, স্নিগ্ধা, আমার ভাইয়া এভাবে কখনো মেয়েদের সাথে কথা বলেনি। হ্যাঁ, মেয়েদের সাথে কথা বলেনি এমন না, তবে আগ বাড়িয়ে নয়। আর সেখানে ভাইয়া তোকে। স্নিগ্ধা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, ওসব ছাড়। স্যারের পড়া হয়েছে তোর। কথাটা শুনলেও মানল না মেঘ। স্নিগ্ধার হাত ঝাপটে তাড়াহুড়ো করে বলল, আচ্ছা, আর কিছু বলেছে ভাইয়া? স্নিগ্ধা বইয়ের পাতায় চোখ বোলাতে বোলাতে বলল, তেমন কিছু না। নাম ধাম জানতে চাইছিল। মেঘ ঝটকা খেয়ে বড় চোখ করে বলল, ফোন নম্বর চেয়েছে। স্নিগ্ধা এবার বিরক্তিতে কপাল কুঁচকে তাকালো, বলল, কি শুরু করলি বলতো মেঘ? উনি কেন আমার থেকে ফোন নম্বর চাইবেন? এমনি কথা বলছিল বললাম, তারপরেও কি সব উল্টোপাল্টা বকছিস? মেঘ দমে গেল। মুখটা কাচুমাচু করে বলল, আচ্ছা ঠিক আছে। এ নিয়ে আর কথা তুলব না। মেঘের কথা শেষ না হতেই ক্লাসরুমে একজন প্রফেসর প্রবেশ করল। কথা থামিয়ে মুখ সিরিয়াস করে দাঁড়িয়ে পড়ল সকলে। তবে মেঘের মনোযোগ পুরোপুরি লেগে রইল স্নিগ্ধা আর মৃণালের বিষয় নিয়ে। কেন মৃণাল স্নিগ্ধার সাথে আগ বাড়িয়ে কথা বলল, তদন্তে নামার সিদ্ধান্ত নিল মনে মনে। আমি এই সময় চা খাই। আমাকে এক কাপ চা এনে দেওয়ার ব্যবস্থা করো আমিনুল। কথাটা শুনতাই চমকে তাকালো আমিনুল। 14 শিকের মধ্যে দাঁড়িয়ে থাকা তোফায়েলকে উদ্দেশ্য করে অবাক হয়ে বলল, জেলের মধ্যে চা? তাও মার্ডারের আসামিকে? আমার চাকরি খোয়াতে নাকি? কথাটায় দাঁত কর্মর করে তাকালো তোফায়েল। ক্ষিপ্ত হয়ে বলল, খুব পিছলে গেলে তাই না? ভুলে যেও না এই প্ল্যানে তুমিও যুক্ত ছিলে। আমিনুল চেয়ার ছেড়ে উঠে এলো। এদিক ওদিকে তাকিয়ে পরক্ষণে তোফায়েলের দিকে চোখ ঘোরালো। ফিসফিসিয়ে তাড়াহুড়ো করে বলল, আস্তে কথা বলুন। আর আমি মোটেও এই পরিকল্পনায় আপনার সাথে ছিলাম না। বরং আপনি সব পরিকল্পনা করে আমাকে জানিয়েছিলেন। সব জেনেও চুপ করে তো ছিলে। ওই একই তো হলো না? এক হলো না? আপনি মোটেও আমাকে ফাঁসাবেন না। মোটা টাকা দিয়ে এই চাকরি পেয়েছি, এত সহজে খোয়াতে চাই না আমি। জবাবে তোফায়েল ভ্রু নাচিয়ে বলল, আর এতদিন আমার থেকে যা টাকা গিললে তার বেলা? আমিনুল ভীষণ অপমানিত বোধ করল। মৃদু রাগ নিয়ে বলল, দেখুন, একদম এভাবে বলবেন না। আমি এমনি এমনি আপনার টাকা নেইনি, কাজও করেছি তার বিনিময়ে। তোফায়েল নাক মুখ কুঁচকে বলল, আসল কাজের কাজ তো কিছুই পারলে না। তুমি থাকতেও আমি আর আমার মেয়ে হাজতের মধ্যে ঢুকে গেলাম। আর তুমি কি করছো? আঙ্গুল চুষছ? আমিনুল উত্তেজিত হয়ে বলল, দেখুন, যা পারছি করছি, পোষালে হলো, না হলে যেটা ভালো হবে, যার কাছে ভালো হবে তার কাছে যান। যত্ত সব।
উত্তরে তোফায়েল হা করে কঠিন কিছু বলতে ধরলে পাশ থেকে তেতে উঠল তনয়া। এগিয়ে এসে বলল, আপনারা প্লিজ থামবেন। একে অন্যের সাথে লড়াই করছেন কেন? নিজেদের মধ্যে তর্ক করে কোনো লাভ আছে বলুন তো? কথাটায় তোফায়েল চুপ করে যায়। পাশ থেকে আমিনুল বিরক্তি নিয়ে বলল, আমি কি করেছি? সারি তো উল্টাপাল্টা বলছেন তখন থেকে। আচ্ছা ম্যাডাম, আপনিই বলুন তো, এখানে কত পুলিশ কনস্টেবল, অন্যান্য আসামি, এদের সামনে কিভাবে আমি আপনার বাবাকে চা এনে দেই? তার উপরে ওই আবরার চৌধুরী আমাকে শাসিয়ে গিয়েছেন যে আমাকেও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ঢোকাবে জেলের ভেতর। এখন সব জেনে বুঝে নিজের পায়ে নিজে কি করে কুড়াল মারি বলুন তো? জবাবে তনয়া উদ্বিগ্ন হয়ে বলল, আমি সবই বুঝতে পারছি অফিসার, দেখুন অন্তত এটা ভালো হয়েছে যে সবাই একই সাথে ফেঁসে যায়নি। আপনি বাইরে আছেন, এখন আপনি বাবার সাথে তর্কে না লেগে এটা ভাবুন যে কিভাবে বাঁচাবেন আমাদের। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, প্লিজ কিছু একটা করুন। আমিনুল ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল। তনয়ার দিকে তাকিয়ে বলে উঠল, দেখুন ম্যাডাম, চেষ্টা তো করছি না এমন নয়, কিন্তু সাক্ষী প্রমাণ সব হাতের মুঠোয় আবরারের। তার ওপরে মার্ডারের মতো ইস্যু। কি করব সেটাই ভাবছি। আপনারা ভাববেন না, সবার অগোচরে হলেও আপনাদের আরাম আয়েসের দায়িত্ব আমার। আর যত তাড়াতাড়ি পারছি আপনাদের বেলের ব্যবস্থা আমি করছি। আমিনুল আশ্বস্তি দিলেও তনয়া আশ্বস্তি পেল কিনা বোঝা গেল না। মুখে চিন্তার ছাপ দূর হল না তার। বাবার পাশে দাঁড়িয়ে ভাবতে লাগলো এই মুহূর্তটা থেকে পালানোর উপযুক্ত কোনো পন্থা। আবরারের গাড়ি দেখেই বসা থেকে দাঁড়িয়ে পড়ল স্নিগ্ধা। এত সময় মেঘার সেই ক্লাস আওয়ারের পর বাদাম গাছের নিচে বসে আড্ডায় মেতেছিল। স্নিগ্ধাকে দাঁড়াতে দেখে মেঘ ভ্রু কুঁচকে বলল, কি রে, কি হলো? স্নিগ্ধা ওর দিকে তাকালো না, উদ্বেগ গলায় বলল, আমাকে যেতে হবে এখন। বলতে বলতে আবরার নেমে এলো গাড়ি থেকে। সাদা রঙের কোটের মধ্যে স্কাই ব্লু রঙের শার্টটা একটু বেশি দাগ তুলেছে তার শরীরে। স্নিগ্ধা মুগ্ধ চোখে দেখল কিছুক্ষণ। মেঘ স্নিগ্ধার ব্যবহারের আগাগোড়া কিছুই বুঝল না, তবে স্নিগ্ধার চোখ অনুসরণ করে গেটের দিকে ফিরল। আবরারকে দেখামাত্রই চোখ আটকে এলো তার। উদ্বেজিত ধ্বনি নিয়ে বলল, কে রে ছেলেটা? কি হ্যান্ডসাম রে স্নিগ্ধা। সাথে সাথে কপালে ভাঁজ নিয়ে তাকালো স্নিগ্ধা। তবে মুখে কিছু বলার আগে মেঘ পুনরায় চকমকে মুখ নিয়ে বলে ওঠে, এই ও তো এদিকেই আসছে রে। কথাটায় স্নিগ্ধাও চোখ সরিয়ে নিয়ে সামনে তাকালো। আবরার ততক্ষণে এসে দাঁড়িয়েছে ওদের সামনে। মুখ হা করে তাকিয়ে আছে মেঘ। আবরার আশেপাশে না দেখে মৃদু হেসে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, ক্লাস শেষ? উত্তর না দিয়ে স্নিগ্ধা একবার মেঘের দিকে তাকালো। মেঘের মুখের অভিব্যক্তি দেখে ভীষণ ক্রোধ অনুভূত হলেও মুখে প্রকাশ করল না সে। আবরারের এক বাহুতে হাত পেঁচিয়ে ব্যস্ত গলায় বলল, চলুন। স্নিগ্ধাকে আবরারের হাত ধরতে দেখে আগের থেকেও বেশি হা হয়ে আসে মেঘের মুখ। একবার স্নিগ্ধার দিকে তাকায় সে, তো অন্যবার আবরারের দিকে। স্নিগ্ধা মেঘের কৌতূহল না মিটিয়ে মুচকি হেসে বলল, আসছি মেঘ। মেঘের উত্তরের অপেক্ষা না করে আবরারের হাত ধরে হেঁটে গেল স্নিগ্ধা। দেখতে দেখতে গাড়িতে উঠে বসল। তারপর আবরার ঘুরে এসে বসে পড়ল ড্রাইভিং সিটে।
স্নিগ্ধা কিছু একটা বলার জন্যে হাঁ করল, তার আগেই আবরার গম্ভীর গলায় বলে উঠল, ভার্সিটিতে শাড়ি পরে আসবে না আর। স্নিগ্ধা হতভম্ব হয়ে মুখটা বন্ধ করে নিল। আবরারের দিকে তাকিয়ে রইল অবাক চোখে। একটু আগেই তো আবরার হাসলো তার সামনে, তবে এখন মুখটা এত গোমরা হয়ে এলো কেন? কি হলো ওনার?